শুরু করছি পরিযান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ৩১। নারী যখন খুব বেশি কষ্ট পায় তখন কাঁদার জন্য একটা বুক খোঁজে, যেখানে নিজের সব কষ্ট ঢেলে দিতে পারে, অশ্রু বিসর্জন দিয়ে ক্ষান্ত হতে পারে। একটা বিশ্বাসী স্নিগ্ধ মানুষের বুকে অশ্রু ঢালতে পারলেই সে নারীর কষ্ট লাঘব হয়। তেমনি পরি নির্ভয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে শায়েরের বুকে। শায়ের দুহাতে আগলে ধরেছে তার অর্ধাঙ্গিনীকে। মহিলাটির কথায় পরি কষ্ট পেয়েছে খুব। খারাপ লাগারই কথা, সবেমাত্র বিয়ে হয়েছে, এখনো সংসার পাতানো হলো না, আর তার তার আগেই ভাঙার কথা বলছে। একটা সুখী সংসার কেমন হয় তা পরি সোনালির সে খাতায় পড়েছে। কিভাবে সোনালি রাখালের সাথে ছোট্ট সংসার গড়ে তুলবে তা ব্যক্ত করেছিল খাতায়। পরির ধারণাও সেখান থেকে। কিন্তু ওই মহিলাটি শুরুতেই সব চুরমার করার কথা বলছে। এজন্য ব্যথিত হয়ে নয়ন জলে ভাসছে পরির। স্যার কিছুক্ষণ পরীকে আলিঙ্গন করে নিজেকে নিজের দিকে ফেরালো। আপন হস্তে পরি চোখের পানি মুছে দিয়ে বলল, আপনি না সাহসী, আপনার মন না শক্ত, তাহলে এভাবে বাচ্চাদের মতো কাঁদছেন কেন? উনি কি বলে গেলেন? আমি কি সত্যি? মুখে হাত দিয়ে কথা আটকে দিল শায়ের। তারপর গালে আলতো করে হাত রেখে বলল, মানুষের কথায় নিজের চরিত্রকে বিচার করবেন না। নিজের মানসিকতা দিয়ে নিজের চরিত্রকে দেখুন আর জানুন। পরের কথায় চোখের জল ফেলবেন না, কষ্ট পাবেন না। উনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে আপনার আর আমার মাঝে কেন এত দূরত্ব বলুন? সেটা তো আমার জন্যই, তাই না? আমিই পারি না কাউকে আপন করে নিতে, সেজন্যই তো উনি আমাকে এসব বলে গেছেন। দ্বিতীয়বারের মতো পরীকে জড়িয়ে নিল শায়ের। তার করা ভুলটা পরি নিজের মাথায় নিয়েছে। শায়েরই ইচ্ছা করে দূরে থেকেছে। আসলে রূপালের কথাগুলো শোনার পর শায়ের ভেবেছে সত্যি সে পরির যোগ্য না, তাই সে দূরে থেকেছে। কিন্তু পরি যে তাকে অতি সন্নিকটে চায় তা শায়েরের জানা ছিল না। শায়ের বলল, আমাকে ক্ষমা করুন পরিজান, ভুলটা আমারই। আমার থেকে আপনার দূরত্ব বাড়বে না কোনোদিন। কথা দিলাম আমি দূরে থাকলেও আমার রুহু সবসময় আপনার কাছে থাকবে। পরি নিজেও শক্ত করে ধরে শায়েরকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি সম্পূর্ণ একা হয়ে যাব আপনি না থাকলে। আমাকে একা ফেলে কোথাও যাবেন না। আমি শুধু ছোট্ট একটা সংসার চাই, এছাড়া আর কিছুই চাই না। আপনি যা চাইছেন তাই হবে, এবার কান্না বন্ধ করুন। পরি কান্না থামালেও শায়েরকে ছাড়ল না, আষ্টে পৃষ্ঠে ধরে আছে। পরির এহেম কাণ্ড দেখে শায়ের হেসে ফেলল, বলল, ছাড়বেন না আমাকে? আজ থেকে কাজে যেতে হবে। আজকে যাওয়ার দরকার নেই, কাল থেকে যাইন। কেন? আজকে আমার মন খারাপ, আপনি চলে গেলে মন আরো খারাপ হয়ে যাবে। আবারও হাসে শায়ের, আর একটু গভীরতার সাথে আলিঙ্গন করে পরীকে। শায়ের কিছু বলতে যাবে তখনই খুশিনা খালার গলার আওয়াজ ভেসে আসে। শায়ের পরি দুজনেই তড়িঘড়ি করে দুপাশে সরে দাঁড়ায়। খুশিনা ঘরে এসে বলে, হ্যাঁ রে শেহরান, তুই নতুন বউরে লইয়া ফকিরে দিয়া ঝাড়া দিয়া আন। শায়ের গলা খাকারি দিয়ে বলে, ফকির কেন? কেউ এর নজর পড়ছে, দেহস নই বেডি কি কইয়া গেল? আমার ভালা ঠেকতেছে না। তুই বিকালে বউরে লইয়া উসমান ফকিরের কাছে যাইস। আচ্ছা যাব, তুমি এখন যাও। তুই তো আড়তে যাবি কইলি, তো যাবি না? আজকে না, কাল থেকে যাব। খুশিনা মাথা নাড়তে নাড়তে চলে গেল। শায়ের আবার পরীর কাছে এসে বলল, মন খারাপ যেন করতে না দেখি, বিকেলে গ্রাম ঘুরতে নিয়ে যাব, দেখবেন ভালো লাগবে। ফুপু যে ফকিরের কথা বলল, কুসংস্কার আমি বিশ্বাস করি না। আমি থাকলেই আপনার উপর থেকে নজর কেটে যাবে। শায়ের পরীকে রেখে আড়তে যায়নি, ঘরে বসে পায়চারি করছে। সকালের নাস্তা সেরে আর কিছুক্ষণ পরেই খুশিনার সাথে রান্না করতে গেল পরী। প্রতিদিন রান্না করতে করতে খুশিনা তার নিজের জীবন কাহিনী শোনায়। বিয়ের অনেক বছর পরই তার স্বামী মারা যায়। তার ছেলের বয়স তখন 4 বছর। স্বামী গৃহ থেকে বঞ্চিত হয়ে বড় ভাই সাখাওয়াত মানে শায়েরের বাবার কাছে আশ্রয় নেন। বাকি 3 ভাইয়ের বউদের কথায় খুশিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারাই বা কি করবে? অভাবের সংসার নিয়ে নিজেরাই টানাপোড়েনে আছে। শায়ের তখন 7 বছরের বালক। দুর্ভাগ্যবশত শায়েরের মা মারা যান এবং একই বছরে খুশিনার ছেলে পানিতে পড়ে মারা যায়। পুত্রশোক কাটাতে শায়েরকে নিজ সন্তানের মতো আগলে রাখেন, বড় করে তোলেন শায়েরকে। সেই থেকে শায়ের ফুপু ভক্ত। সাখাওয়াত মারা যাওয়ার পর শায়ের নিজেই পরিবারের হাল ধরে, কাজের জন্য দূরদেশে পাড়ি জমায়। প্রতি মাসে খুশিনার খরচ পাঠালেও সে আসে না, বছরে 2 কি 3 বার আসে। তবে এখন খুশিনা ভীষণ খুশি। শায়ের এখন থেকে এখানেই থাকবে, সে প্রতিদিন শায়েরকে দেখতে পাবে, এতেই তিনি খুশি।
পুপুর পাশে বসে রান্না শিখছে, খুব মন দিয়ে কড়াইয়ের দিকে তাকিয়ে আছে। রান্না তাকে শিখতেই হবে। রান্না শেষ হতেই ফুপু পরীকে গোসলে যেতে বলল। সিঁদুর রাঙা শাড়ি আর গামছা হাতে পরী কলপাড়ে গেল। টিন দিয়ে চারিদিকে বেড়া দেওয়াতে বেশ সুবিধা হয়েছে। কলপাড়ের দরজা খুলতেই চমকে ওঠে পরী। সায়ের সবে নিজের গামছাটা দড়িতে রেখেছে। পরী বলে উঠল, আমি পরে আসবো। দাঁড়ান, আপনি আগে গোসল করুন, আমি পরে করব। না, আপনি আগে এসেছেন, আপনি আগে গোসল করুন। সায়ের পরীর হাত টেনে ভেতরে এনে বলে, আমি বালতি ভরে দিচ্ছি, আপনি আগে গোসল করুন। পরী চুপচাপ দাঁড়িয়ে রইল। সায়ের কল চেপে বালতি ভরলো, তারপর চলে গেল। দরজা আটকে দিয়ে গোসল করে নেয় পরী। অতঃপর গায়ে শাড়ি জড়িয়ে ভেজা চুল গামছা পেঁচিয়ে বাইরে আসে। ধোয়া শাড়িটা রোদে মেলতে গেল। খোলা বারান্দায় বসে আছে সায়ের। সদ্য গোসল করা পরীকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল সে। ফর্সা শরীরে যেন লাল রংটা একটু বেশিই শোভা পায়। পানিতে শাড়ির কিছু কিছু অংশ ভিজে গেছে, যেখানটা উন্মুক্ত দেখাচ্ছে। দৃশ্যটা সুমধুর লাগছে সায়রের কাছে। অপলক দৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে আছে সায়র। নিজের কাজ শেষ করে পরী এগুলো ঘরের দিকে। সায়রকে এখনো বসে থাকে দেখে বলে, আপনি এখন গোসলে যান, আমার হয়ে গেছে। কিন্তু আমার হয়নি। কি? আপনাকে দেখা। কি? পরী মৃদু চিৎকারে হুঁশ ফিরল সায়রের। চটজলদি দাঁড়িয়ে বলল, কিছু না, আমি যাচ্ছি। দ্রুত পদে সায়র প্রস্থান করে। পরী কিছু বুঝল না, চেষ্টাও করলো না, কারণ নামাজের সময় পার হয়ে যাচ্ছে। বিকেলে সূর্যের তেজ অনেকটাই কমে গেছে। পশ্চিমে ডুবতে শুরু করে উত্তপ্ত দিবাকর। শীত কমতে শুরু করেছে। আর কিছুদিন পর বসন্ত এসে উকি দিবে। গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাবে। তখন প্রকৃতির আমেজটাই অন্যরকম থাকবে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক দম্পতি। তার আর কেউ না, সায়ের আর পরী। মন ভালো রাখার জন্য ঘোরাঘুরির প্রয়োজন, তাই পরীকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে সায়ের। নেকাবের আড়ালে থাকা পরীর চোখ দুটো সব দেখছে। পথে অনেকের সাথে কথা বলেছে, পরীকে পরিচয় করিয়ে দিয়েছে। পরী নিজেও পরিচিত হয়েছে। এই প্রথম সে এভাবে গ্রাম দেখতে বের হয়েছে। আগে সে রাতের অন্ধকারে গ্রাম দেখতো, এখন দিনের আলোতে চারিদিকে দেখতে বড়ই ভালো লাগছে। সন্ধ্যার আগেই বাড়ি ফিরল ওরা। চম্পা বারান্দায় বসেছিল। সায়েরকে পরীর হাত ধরে আসতে দেখে নড়ে চড়ে বসে। এই হাতটা চম্পার ধরার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজ পরী ধরে আছে। হেরোনা সারা দিনের কাজ শেষ করে পুকুর থেকে গোসল করে আসলো। চম্পাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো সায়ের দিকে। ভেজা শরীরটা যেন জ্বলে উঠল ওনার। চম্পাকে ধমক দিয়ে বললেন, সন্ধ্যার সময় এইখানে কি করস? যা ঘরে। চম্পা উঠে দাঁড়ালো। আমার জীবন শেষ কইরা দে, এখন কথা কও তুমি। তোরে অনেক বড় ঘরে বিয়া দিমু, তুই সুখে হবি। এই এতিম পোলার কাছে কি আর তোরে দিব নাকি? চম্পা চাপা রাগ নিয়ে বলে, সুন্দর একখান মন আছে তার, কিছু না দিতে পারলেও ভালোবাসা দিতে পারতো। তুমি আগে হিংসায় জ্বলতা, এখন আমি জ্বলি। চম্পা রাগে ফুঁসতে ফুঁসতে ঘরের ভেতরে চলে গেল। হেরোনা মেয়েকে গালমন্দ করতে করতে কাপড় বদলাতে চলে গেলেন। বারবার মেয়ের মুখে সেহেরান সেহেরান শুনতে ভালো লাগে না তার। ছেলেটার এখন বিয়ে হয়ে গেছে, তবুও তার নাম জপছে মেয়ে। মনে মনে সায়েরকে কটু কথা বলতে ভুলল না সে। সন্ধ্যার আসরে গল্প জমাচ্ছেন খুশিনা, তবে আজ তিনি পরী আর সায়েরের সাথে গল্প করছেন। এ কথা সে কথা বাজে বকবক করছেন। পরী গালে হাত রেখে তা শুনছেন আর ফাঁকে ফাঁকে সায়েরের দিকে তাকাচ্ছে। সায়েরের চেহারায় কেমন উদাস উদাস ভাব, দেখে বোঝা যাচ্ছে সে ফুপুর কথাতে মন বসাতে পারছে না। পরী ঠোঁট টিপে হাসল। পাশের বাড়ির একজন মহিলা ঘরে এলেন। খুশনাকে উদ্দেশ্য করে বলল, ও ফুপু, তোমারে মায় কহুন যাইতে কইছে, তুমি এখনো বইয়াছো? তারপর তিনি সায়রার পরীর দিকে তাকিয়ে হেসে বলল, তুমিও না ফুপু, সেহেরার নতুন বিয়ে করছে, কইও গো একটু একলা সময় দিবা? তা না, আমি হইলে সন্ধ্যার পর দুজনের ঘরে তালা দিয়ে চলে যাইতাম। মহিলাটির লাগামহীন কথাবার্তা শুনে গুটিয়ে গেল পরী। লজ্জা অনুভূত হতে মাথা নুইয়ে ফেলল। এখনকার মহিলারা নির্লজ্জ, সব কথা সরাসরি বলে দেয়, বড় ছোট দেখে না তারা। খুশিনা ধমকে বললেন, মুখে লাগাম টান, আমার ভাইয়ের বেডা হয়, কথা কথা কমাইয়া কইস। উত্তরে মহিলাটি হাসল। খুশিনা ঘর থেকে বের হতে হতে পরীকে দরজা আটকে দিতে বলল। পরী উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল। আগের স্থানে এসে বসতে সায়ের বলল, ওখানে বসেছেন কেন? আমার পাশে এসে বসুন, আমাদের তো এখন সময় কাটাতে হবে। স্যারের মুখে হাসি দেখে পরী বুঝল সে মজা করছে। পরশু থেকে কথা বলেনি, আজকে এসেছে সময় কাটাবে।
পরি সব ভাবতে ভাবতে পালঙ্কে গিয়ে বসে রুষ্ট চিত্রে কণ্ঠে বলল, কাল সারাদিন এই কথা মনে ছিল কি? তখন তো দূরে দূরে থাকতেন, এখন এসেছেন সময় কাটাতে। পরির হাত টেনে কাছে এনে দুজনের দূরত্ব ঘুচিয়ে ফেলে সায়। কণ্ঠ খাদে নামিয়ে বলে, ক্ষমা তো চাইলাম পরিজান, আবারও চাইবো? না থাক, এতবার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, হাঁপিয়ে যাবেন। আপনাকে পাওয়ার জন্য দুনিয়ার সব অন্যায় নিজের ঘাড়ে নিয়ে 1000 বার ক্ষমা চাইতে আমি প্রস্তুত। আসসালামু আলাইকুম। শুরু করছি পরিচান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব 32। রাতের প্রহর যত বাড়তে থাকে নিস্তব্ধতাও সমান তালে বাড়ে। থেমে যায় মানুষের কলরব। ঘুমন্ত গ্রামটাকে মৃত্যুপুরী মনে হয় তখন। তখন যে জেগে থাকে একমাত্র সেই টের পায় নীরবতা। শীত কমতে থাকাতে এই সময়টাতে গরম লাগছে পুরীর। গায়ের কম্বলটা সরিয়ে দিল, মাথা তুলে সায়েরকে দেখে নিল। সে গভীর ঘুমে আচ্ছন্ন। পরি হাতে আরেকটু জোর দিয়ে জড়িয়ে ধরে সায়েরকে। স্বামীর বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল সে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল পরির। কোনো স্বপ্ন দেখেনি, এমনিতেই ঘুম ভেঙেছে। একইভাবেই সারা রাত ঘুমিয়ে থাকলে তো কষ্ট হবে সায়েরের, এপাশ ওপাশ ফিরতে পারবে না। তাই পরে সিদ্ধান্ত নিল নিজের বালিশে ঘুমানোর, কিন্তু সে উঠতে পারল না। সায়ের ততক্ষণে জেগে গেছে। চোখ বন্ধ রেখেই সে বলে উঠল, এমন করছেন কেন পরিজান? আমাকে একটু ঘুমাতে দিন। বলতে বলতে হাতের বাঁধন আরও শক্ত করে সায়ের। আমি আবার কি করলাম? আপনার সুবিধার জন্যই তো সরে যাচ্ছি। আমার তো আপনাকে নিয়ে ঘুমাতেই সুবিধা হচ্ছে, আপনার হচ্ছে না বুঝি? পরি কথা বলল না, ওভাবেই রইল। কিছুক্ষণ পর পরি বলল, শুনেছি সত্যিকারের ভালোবাসা নাকি কাঁদায়। ভালোবাসায় চোখের পানি না ঝরলে সেই ভালোবাসা পরিপূর্ণ হয় না। আপনার কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার ভালোবাসা আপনাকে প্রতিদিন কাঁদাবে পরিজান। নিত্য নতুন ভালোবাসায় আপনি কাঁদতে প্রস্তুত হন। সুখের কান্না সবাই হাসি মুখে বরণ করে, আমিও হাসি মুখে নিলাম। আমার এই কান্না যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে মালি সাহেব, সেই দায়িত্ব আপনার। যথা আজ্ঞা পরিজান। ভালোবাসার পরিপূর্ণ রূপ হলো চোখের জল। ভালোবাসা মানুষকে কাঁদায়। জীবন অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত। কোন খণ্ডে জীবন ভালোবাসা এসে জীবনকে রঙিন করে দেয়, পরে এই রঙিন স্মৃতিগুলো বিষণ্ণতার পরশা সাজিয়ে মানব হৃদয়কে কাঁপিয়ে দেয়। আবার কিছু খণ্ডে সে সুখ পায়, তখন সুখের কান্নায় আবেগ পুলিত হয়। হ্যাঁ, ভালোবাসা মানুষকে কাঁদায়। সেই পাওয়ার খুশিতে কাঁদে, কেউ পাওয়ার খুশিতে কাঁদে আর কেউ না পাওয়ার বেদনায়। তবে সবার চাওয়া একটাই থাকে, দিন শেষে যেন প্রিয় মানুষটার বুকে মাথা রেখে চোখের জল ফেলতে পারে। সকাল সকাল আড়তে চলে গেছে সায়ের। আজকে ওর কাজের প্রথম দিন। পরি উঠোনে দেওয়া দরজা পর্যন্ত সায়েরকে এগিয়ে দিয়ে গেছে। ঘরে এসে পরি শূন্যতা অনুভব করে, সেটা সে তার স্বামীর জন্য। এখন থেকে রোজ সায়েরের আসার অপেক্ষা করবে পরি। কিছু অপেক্ষা অত্যন্ত মিষ্টি, যা উপভোগ করার অনুভূতি অসাধারণ। ফুপুর সাথে কাজকর্মে আর গল্প করেই সারাদিন কাটাতে হয় পরীকে। নিজের কাজগুলো তাই তাড়াতাড়ি শেষ করলো পরি। দুপুরের গোসলের জন্য কলপারে যেতে উদ্যত হতেই চামেলি এলো। পরীকে দেখে বলল, নতুন ভাবি নাইতে যাও? পরি হেসে বলল, হ্যাঁ। ও, আমার লগে পুকুরে যাইবা? না, পুকুরে যাওয়া মানা আমার, তোমার ভাই যেতে বারণ করেছে। আরে নতুন ভাবি, পুকুরে কেউ যায় না, আমগো ঘরের পিছনে পুকুরটা। আমরা বাড়ির মানুষ যাই খালি, আব্বা আর কাকারা তো খেতে গেছে, আইব সন্ধ্যার পর। আহো তুমি, আমি যাই, মজা হইব। চামেলির কথা শুনে হাসলে পরি। তারও ইচ্ছা করে পুকুরে সাঁতার কাটতে, কিন্তু সায়ের মানা করেছে, তাই সে যাবে না বলে। খুশি নাও পরীকে একবার পুকুরে যেতে বলল। শ্বশুরবাড়ির কোথায় কি আছে তা দেখতে হবে না? পরি ভাবল, সায়ের তো এখন বাড়িতে নেই, সে কোথায় গোসল করছে তা তো সায়ের দেখবে না। একদিন পুকুরে গেলে কিছু হবে না। বাড়িতে থাকতে স্বাধীনতা পাইনি, এখানে অন্তত মালার মতো কেউ বকবে না। কাপড় রেখে গামছা নিয়ে পরি চামেলির পিছন পিছন গেল। বড় ঘোমটা টেনে এদিক ওদিক তাকাতে তাকাতে গেল পরি। পুকুর ঘাটে গিয়ে ভালো করে চারিদিক দেখে নিল সে। চারিদিকে ঝোপঝাড়, কলাগাছ আর কলাগাছ। তাছাড়া পুকুরে আসতে হলে বাড়ির ভেতর দিয়ে ছাড়া আসার কোনো কায়দা নেই। চম্পা সবে পুকুরে গোসলে নেমেছে। পরি আর চামেলিকে দেখে অবাক হলো সে। রাগান্বিত কণ্ঠে চামেলিকে বলে, তুই নতুন ভাবিরে এইখানে আনছস কেন? সেহেরান ভাই মানা করছে না নতুন ভাবিরে নিয়ে বাইরে যাইতে?
আমগো পুকুরে তো কেউ আহে না আপা, হ্যাল লাইগে নিয়ে আইলাম। চম্পার ভালো লাগলো না চামেলির জবাব। পরি বেশ বুঝতে পারলো যে চম্পা তাকে দেখে রাগ করছে। রাগ করাটাই স্বাভাবিক, তাই পরি কিছু বলে না। চম্পা দ্রুত উঠে চলে গেল। চামেলি পুকুরে নামতে নামতে বলল, নতুন ভাবি সাবধানে নামেন, ঘাট কিন্তু পিছলা। পরি তাই সাবধানে নামলো। দুটো খেজুর গাছ পাশাপাশি রেখে ঘাট বানানো হয়েছে। বহুদিন পানিতে ডুবে থাকার কারণে গাছ দুটোতে শ্যাওলা ধরে আছে, যার ফলে পিচ্ছিল হয়ে গেছে। তাই দেখে শুনে পা ফেলছে পরি। পুকুরের পানিতে শরীর ভেজাতে বেশ লাগলো পরির। বেশিক্ষণ সাঁতার কাটলো না সে, তাড়াতাড়ি উঠতে হবে। চামেলির আগে উঠে এলো, কিন্তু পরি উঠতে গিয়ে পড়ল বিপাকে। হাত ফসকে সাবানটা পড়ে গেল পানিতে। পরি চামেলিকে ডেকে বলল, সাবানটা পানিতে পড়ে গেছে চামেলি, এবার কি হবে? ডুব দিয়ে খোঁজো, পাইয়া যাইবা। আমার কতবার সাবান হারাইছে, হাত রাইলে পাইয়া যাইবা, ডুব দাও। চামেলির কথা মতো পরি আবার পানিতে নামলো। ডুব দিয়ে সাবান খোঁজার চেষ্টা করলো। পানির নিচে কতক্ষণ আর দম আটকে থাকা যায় সাবান না পেয়ে। পরি পানির উপরে এসে দম বড় করে ছাড়লো। তবে সাথে সাথে দম আটকে আসার উপক্রম হলো, কারণ চামেলির জায়গাতে স্বয়ং শায়ের দাঁড়িয়ে আছে। পরনে তার গেঞ্জি আর লুঙ্গি, হাঁটু পর্যন্ত উঠিয়ে গিট্টু দেওয়া তার লুঙ্গিটা। মনে হচ্ছে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এসেছে শায়ের। সাহসী পরি স্বামীর ভয়ে ঢোক গিলল। শায়ের পরীকে বারবার বাইরে যেতে নিষেধ করে দিয়েছে। শায়ের বাড়িতে না থাকলে তো একেবারেই পরীর বাইরে যাওয়া নিষেধ। শায়ের হাতে একটা ছোট লাঠি দেখে পরী আরো ঘাবড়ে গেল। মারবে নাকি? শায়ের গম্ভীর কণ্ঠে বলল, আপনি পুকুরে এসেছেন কেন? আমি যাওয়ার আগে কি বলে গিয়েছিলাম, মনে রাখেননি তাই না? না মানে আসলে আজকেই এসেছি, আর কখনো আসবো না, কথা দিচ্ছি। আমার কথা না রেখে এখন কথা দেওয়া হচ্ছে। পরি করুণ স্বরে বলল, মাপ চাইছি, আর হবে না। উঠে আসুন। সাবান পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না তো। আপনি একটু দেখুন না খুঁজে। পরীর অসহায় মুখ দেখে শায়ের পানিতে নামলো। ডুব দিয়ে মুহূর্তেই সাবানটা খুঁজে আনলো। সাবান দেখে পরীর মুখে হাসি ফুটলো। শায়ের থেকে সাবানটা নিয়ে বলল, যাক, অবশেষে পাওয়া গেল। এখন আর খুশি হওয়া লাগবে না। আমাকে কথা দিন আর কখনোই পুকুরে আসবেন না, আর আমি ছাড়া কারো সাথে বাড়ির বাইরে যাবেন না। আমাকে নিয়ে এত ভয়ের কি আছে মালি সাহেব? শায়ের পরীর হাতটা ধরে কাছে টেনে নিল। আমার একটিমাত্র পরিজান, আমি চাই না যে আমি ছাড়া পরিজানের দর্শন অন্য পুরুষ করুক। আপনাকে আমার কাছে খুব যত্ন করে আগলে রাখবো। আপনার হাতে লাঠি দেখে ভাবলাম মারবেন বুঝি আমাকে। ভালোবেসে কাঁদতে চেয়েছেন না, লাঠি দিয়ে মেরে কাঁদাবো। পরি মৃদু রাগ নিয়ে বলে, কি? শায়ের হাসলো, অতঃপর পরীকে নিজ আলিঙ্গনে নিয়ে বলল, ভালোবেসে কুল পায় না আবার মারবো। পার থেকে চামেলির গলা শোনা গেল, আরে আরে শেহরান ভাই, তোমরা এখনো উঠো নাই, ঠান্ডা লাগবো যে। থতমত খেয়ে পরীকে ছেড়ে দিল শায়ের, কিন্তু চামেলির ভাবান্তর নেই। বোকা মেয়েটা অত কিছুই বুঝলো না। শায়ের ধমকে চামেলিকে বলল, তোর মার খেয়ে হয়নি না, দাঁড়া আবার আসছি। দৌড়ে চলে গেল চামেলি। একটু আগে শায়ের পুকুর পাড়ে এসে চামেলিকে দুঘা লাগিয়েছিল পরীকে ঘাটে আনার জন্য। বাড়ি ফিরে এসে সে যখন দেখলো ঘরে পরি নেই, তখন ফুপুকে জিজ্ঞেস করে। শায়েরকে রাগ করতে দেখে সমস্ত দোষ তিনি চামেলির উপর দিয়ে দেন, যার ফলস্বরূপ লাঠির বাড়ি চামেলির উপর পড়ে। পরীকে নিয়েই বাড়ি ফিরে এলো শায়ের। আজকে ভালোই বেঁচে গেছে, আর এই ভুল করা যাবে না। মালার কথা মনে পড়ল পরীর। মালা শায়েরকে বলেছিল পরীকে আগলে রাখতে, শায়ের সেই চেষ্টাই করছে। ভেজা কাপড় বদলে ঘরে এলো পরী। সে শায়েরকে জিজ্ঞেস করলো, আপনি আজ চলে এলেন যে? বলে গেলেন তো ফিরবেন সন্ধ্যায়। আপনাকে দেখার আকাঙ্ক্ষা আমাকে টেনে নিয়ে এলো পরিজান, পারলাম না থাকতে। আপনি কি আমাকে একটু মনে করেননি? আপনাকে তো ভুলিনি, তাহলে মনে পড়বে কি? একটা মানুষকে তখনই মনে পড়ে যখন ভুলে যায়। শায়ের পরীর কাছে আসার চেষ্টা করতে খুশিনা এসে ঢুকলো। মুখটা বিকৃতি করে শায়ের সরে গেল। তাকে আবার আড়তে যেতে হবে, প্রতিদিন দুপুরে সে খাওয়ার জন্য আসবে, এই চুক্তিতে সে কাজে ঢুকেছে। এখন যাবে, আবার আসবে সন্ধ্যার পর। বেশিক্ষণ থাকলো না শায়ের। দুপুরের খাবার শেষ করে সে চলে গেল। পরী পরবর্তী সময়টুকু শায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে সন্ধ্যা নেমে এলো। ফুপু বাড়িতে নেই। অভ্যাস মতো সে পাশের বাড়িতে গেছে।
দরজায় টোকা পড়তে খুশি হলো পরি। দ্রুত দরজা খুলতে গিয়েও থেমে গেল। শায়ের বলেছিল রাতে সে যদি না ফেরে তাহলে দরজায় আওয়াজ পেলেই যাতে সে দরজা না খোলে। তাই পরি থেমে গেল। আগে জানা দরকার কে এসেছে, তাই সে জিজ্ঞেস করলো কে। অপর পাশ থেকে জবাব না পেয়ে পরি বুঝে গেল যে শায়ের আসেনি। তাহলে কে এসেছে? আসসালামু আলাইকুম। শুরু করছি পরিজন উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ৩৩। পাঠে বাংলা উপন্যাস চ্যানেল। দরজায় কান লাগিয়ে ওপাশে উপস্থিত মানুষটার পরিস্থিতি বোঝার চেষ্টা করছে পরি। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আর শব্দ শোনা গেল না। পরি ভাবল বোধহয় শায়েরি এসেছে, তাকে পরীক্ষা করছে। তাই সে পরীক্ষা দিতেও প্রস্তুত হলো। আবারও জিজ্ঞেস করলো, পরিচয় না দিলে দরজা খোলা যাবে না। যদি কথা না বলেন তাহলে চলে যান এখান থেকে। এবার জবাব এলো মোটা কণ্ঠস্বরে। একজন পুরুষ বলে উঠল, সেহেরান ভাই আছে? চমকে গেল পরি। সত্যিই তো শায়ের আসেনি। তাহলে কে এলো? দরজা তো কিছুতেই খোলা যাবে না। কিন্তু ভয় সে পেল না। শত্রুকে প্রতিহত করতে পরি জানে, এই একজনকে শেষ করতে কয়েক মুহূর্ত যথেষ্ট। পরি দরজা থেকে একটু পিছিয়ে গিয়ে বলে, উনি বাড়িতে ফেরেননি, আপনি চলে যান। গেল না লোকটা। ওখানে দাঁড়িয়ে থেকে বলে, নতুন ভাবি, আমি হইলাম পলাশ, আপনার দেবর। দরজাটা একটু খোলেন, আপনার লগে সাক্ষাৎ করতে এলাম। পরি জানে না আদৌ পরীর কোনো দেবর আছে কিনা। এটাকে তো কিছুতেই ঘরে আসতে দেওয়া যাবে না। পরি বলল, আপনি চলে যান, আপনার ভাই আসলে তখন আইসেন, আপাতত চলে যান। পলাশ যাইতে চাইল না। পরীকে বারবার দরজা খোলার অনুরোধ করতে লাগলো। পরি জবাব দিতে দিতে হয়রান। শেষে হাল ছেড়ে পালঙ্কে বসে রইল। পলাশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। তার কিছুক্ষণ বাদেই আবার দরজায় কড়া নাড়ল কেউ। পরি বিরক্ত হয়ে গেল। নিশ্চয়ই পলাশ নামের লোকটা আবার এসেছে। সে রেগে বলে, এত ঘাড়তারা কেন আপনি? এসেছেন কেন আবার? চলে যান। তবে এবারের গলার আওয়াজ পরিচিত পরির। আপনি কি আমার উপর রেগে আছেন পরিজান? থতমত খেয়ে পরি দ্রুত দরজা খুলে দিল। শায়েরকে দেখে মৃদু হাসার চেষ্টা করে ঘরে আসতে নিল। শায়ের এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে পরির দিকে তাকিয়ে আছে। পরি তা বুঝতে পেরে বলল, পলাশ নামে আপনার কোনো ভাই আছে? কেন বলুন তো? সে এসেছিল আপনার খোঁজে, ভেতরে আসতে চেয়েছিল, কিন্তু আমি আসতে দেইনি। শায়ের কপাল কুঁচকে বলল, চিন্তিত হয়ে বলল, পলাশ বাড়ি এসেছে? আপনি চিনেন পলাশকে? চামেলির বড় ভাই পলাশ, ভালো ছেলেও। পরি মাথা নাড়ল। শায়ের বলল, কিন্তু ওর ওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কেন? ভালো ছেলেদের থেকে দূরে থাকবেন, আর খারাপ ছেলেদের কথা তো বাদই দিলাম। তা আপনি কেমন ছেলে মালি সাহেব? আমি আপনার স্বামী পরিজান। আমি যেমনই হই না কেন আপনার বাস আমাতেই হবে। পাঞ্জাবির পকেট থেকে ফুলগুচ্ছ বের করে পরীর হাতে দিল। আবারও সেই বেলি ফুল। সাদা রঙের সেই ফুলটিতে মন মাতানো সুবাস থাকে। কেমন যেন নেশা ধরে যায় পরীর। নাকের কাছে ফুল নিয়ে ঘ্রাণ নিতেই মন ভালো হয়ে যায়। আপনি ফুলের নেশায় আসক্ত, আর আমি পরিজানের নেশায়। শায়েরের চোখে চোখ রেখে পরি বলে, মালি সাহেব যে নিজ হস্তে গড়েছে বাগান, এই ফুলের নেশায় আজীবন আসক্ত থাকতে চাই। একজন মানুষের সব কিছু পরিবর্তন হলেও আসক্তির পরিবর্তন কখনো হয় না। আপনি আমার সেই আসক্তি, যা কখনোই পরিবর্তন হবে না পরিজান। দীর্ঘ দৃষ্টি বিনিময় হলো দুজনের। যে ঠোঁটের হাসি থেকে চোখ ফেরানো যায় না, সে হাসি মারাত্মক সুন্দর, যা সামনের পুরুষটিকে প্রচণ্ড বেগে আঘাত করে যাচ্ছে। ভালোবাসা সুন্দর হলে তার দেওয়া সব কিছুই সুন্দর। আপনার হাসি সুন্দর, শুধুই সুন্দর? হাসল শায়ের। এই প্রশ্নটা পরি আরেকবার করেছিল তাকে। শায়ের সপ্তবর্ণে সে উত্তর দিয়েছিল, কিন্তু এবার আর সে কিছু বলল না। তবে পরি বলল, আপনার হাসিও কম সুন্দর নয়। আপনার মতোই আপনার হাসি সুন্দর। পুরুষ মানুষ কখন সুন্দর হয় জানেন? কখন? একজন পুরুষ সুন্দর তখনই হয় যখন নারী তার কাছে সুখী। তাহলে আপনি আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। শায়েরের মতে সব পুরুষ সুন্দর হয় না। চেহারায় মাধুর্য থাকলে কি মনটা মাধুর্য থাকে? নারীকে সুখী রাখার সর্বশ্রেষ্ঠ পন্থা হলো পুরুষের ভালোবাসা, যাতে নেই কোনো লোভ, বিদ্বেষ, হিংসা। যে পুরুষ ভালোবাসা দ্বারা একজন নারীকে সুখী রাখতে পারে, একমাত্র সেই সর্বোত্তম। সকালে পলাশ আবারও এসেছে। দরজায় দাঁড়িয়ে উকি ঝুঁকি দিচ্ছে অনবরত।
তখন ঘরের দরজা বন্ধ ছিল। পলাশ ভেবেছে সে শায়রিকে ডাকবে কিনা। এর মধ্যে খুশিনা চলে এসেছে। চুলার ছাই ফেলার জন্য ভোরে এসে ঘুম থেকে ওঠে। রান্নাঘরে যাওয়ার সময় দেখল পলাশ শায়রের দরজার সামনে দাঁড়িয়ে কি যেন করছে। তিনি সেদিকে এগিয়ে গিয়ে বললেন, এই হতচ্ছাড়া, তুই এই সকালে এখানে কি করস? পলাশ চমকে গিয়ে তাকালো। ফুপুকে দেখে একগাল হেসে বলল, কাইল রাইতে আইলাম, নতুনভাবে দরজা খুললো না, হেল্লাইগে আহুন আইলাম। হেরা মনে হয় ঘুমাইতেছে। ঘুমাইবে না তো কি করবে? তোর মতো বলদের লাহান ঘুরবো? এইখানে আইসোস কেন? পলাশ যে চামেলির মতোই বোকাশোকা তা জানে ফুপু। কেউ কোনো কথা বললে তা কিছুতেই পেটে রাখতে পারে না, গড় গড় করে সব বলে দেয়। তাই সে বলে, মাই কইল শেহরান ভাই নাকি বিয়া করছে, বউ নাকি আমগো চম্পার থাইকা মেলা সুন্দর, হেল্লাইগা দেখতে এলাম। এই বলদ এত বিয়ানে কেউ বউ দেখতে হয়? বিয়ানে বলতে এখানে হচ্ছে সকাল বুঝাইছে। যা সর। আর তোরে শেহরান ওর বউ দেখতে দিবে না? কেন দিবে না? আমি কি মার মতো ঝগড়া করি? খুশি না রেগে আরও দুটো কথা শুনিয়ে দিল। দুজনের চেঁচামেচিতে শায়ের দুজনেরই জেগে গেল। শায়ের দরজা খুলে বের হতেই পলাশ সেদিকে তাকিয়ে বলে উঠল, শেহরান ভাই উইট্টা পড়ছে, নতুনভাবে উঠছে, কই দেখি। শায়ের মেজাজ গরম হয়ে গেল। আর একটু ঘুমাতে চেয়েছিল সে, কিন্তু পলাশের জন্য তা আর হলো না। সে বলল, তুই এখন ঘরে যা। ফুপু কইল, তোমার বউ নাকি দেখতে দিবা না? কেন? সেটা তোর মাও ভালো করেই জানে, যা গিয়ে জিজ্ঞেস কর। আর এখন এখান থেকে না গেলে কানের নিচে মারব। পলাশ পরিমুড়ি করে দৌড়ে পালালো। বয়সে চম্পার ছোট সে এবং চামেলির বড়। বয়স বেশি না, তবে বুদ্ধি কম। যে যা বলে তাই করে, শুধু মিষ্টি খাওয়ার লোভ দেখাইলেই হলো। বছরখানেক আগে পলাশ নদীতে যায় গোসল করতে। ওখানকার ছেলেরা ওকে মিষ্টির লোভ দেখিয়ে বলে মেয়েরা যেখানে জামা কাপড় বদলায় সেখানে উকি দিতে। মিষ্টির লোভে সে তাই করে। সেদিন বেশ মার খেতে হয়েছিল পলাশকে। তারপর হেরোনা তার ভাইয়ের কাছে পলাশকে পাঠিয়ে দেয়। তারপর আর বাড়িতে আসেনি। ছেলেকে নিয়ে বেশ চিন্তিত হেরোনা। এই বোকা ছেলেটা কবে একটু ভালো মন্দ বুঝবে। গ্রামের মাতব্বর ইলিয়াস আলী খুব ভালো একজন লোক। শায়ের গ্রামে খুব একটা আসতো না, তবুও শায়েরকে তিনি খুব পছন্দ করতেন। এই তো তিনি স্বেচ্ছায় শায়েরকে কাজ দিয়েছেন। শায়েরের কাজ হলো মালপত্রের হিসাব রাখা। প্রতিদিন কত মাল আসছে যাচ্ছে তা লিখে রাখে সে। লোকদের নানান ধরনের পরামর্শও দিয়ে থাকে। শায়েরের কাজে আগ্রহ দেখে ইলিয়াস আলী ভারী খুশি হন। তার ছেলে নেই, দুটো মেয়ে। এই বয়সে কাজ সামলাতে হিমশিম খান তিনি। বড় মেয়েকে বিয়ে দিয়ে ভেবেছিলেন জামাই তার ব্যবসা দেখবে, কিন্তু ভাগ্যক্রমে এখন এমন জামাই তিনি পেয়েছেন যে সে ব্যবসার কিছুই বুঝে না। অবশেষে শায়েরকে পেয়ে তিনি ভীষণ খুশি। শায়ের টেবিলে বসে খাতা দেখছে। ইলিয়াস আলী ওর পাশের চেয়ার টেনে বসল। শায়ের বলল, কেমন আছেন চাচা? আল্লাহর রহমতে ভালোই আছি বাবা, তুমি এসে উপকার করলে। আমি জেনে খুব খুশি হয়েছি যে তুমি এখন থেকে গ্রামেই থাকবে। জি চাচা, আপনাদের দোয়া আমাকে গ্রামে ফিরিয়ে এনেছে। ইলিয়াস আলী ইতস্তত করছে, হয়তো তিনি কিছু বলতে চান। শায়ের তা বুঝতে পেরে বলল, চাচা আপনি কি কিছু বলতে চাচ্ছেন? নির্ভয়ে বলতে পারেন। আসলে শেহরান, বড়ই দুঃখে আছি। বড় জামাই তো কিছুই জানে না। ভাবতেছি ছোট মেয়েটাকে ভালো ছেলে দেখে বিয়া দেব, যাতে ছোট জামাই আমার ব্যবসা দেখতে পারে। ভালো তো, আপনি চাইলে আমিও খুঁজে দেখতে পারি। বাবা শেহরান, এলিনার মা তোমাকে পাত্র হিসেবে খুব পছন্দ করে। তোমার হাতে মেয়েকে তুলে দিতে পারলে খুশি হবে খুব। শায়ের চমকালো না। ও আগেই কিছুটা আন্দাজ করেছিল, তাই অত্যন্ত বিনয়ের সুরে সে বলতে লাগলো, চাচা আপনি হয়তো জানেন না, অবশ্য আমার বাড়ির আশেপাশের মানুষই শুধু জানে আমি বিবাহিত। সেজন্য আপনিও হয়তো জানেন না, আমাকে ক্ষমা করবেন। চমকে গেল ইলিয়াস আলী, সাথে হতাশাগ্রস্তও হলেন। কিছুক্ষণ মৌনতা পালন করে হাসি মুখে বললেন, আমি তো জানতাম না বাবা, না জেনে বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আপনি আমার বাবার মতো, কিছু মনে করব কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন বউকে নিয়ে কাল আমাদের বাড়িতে আসবে। তোমাদের দাওয়াত রইল, না আসলে আমি বেজার হব। শায়ের হেসে সম্মতি দিল। সে পরীকে নিয়ে যাবে ওনার বাড়িতে।
ইলিয়াস চলে গেল। সায়ের নিজের কাজে মন দিল। কাজের সময় যেন কাটে না, অথচ পরীর সাথে কাটানো সময়টা যেন দ্রুত চলে যায়। দুপুর হতেই ফিরে এলো সায়ের। পরী তখন গোসল সেরে উঠোনে সারে মেলছে। সায়ের তা কিছুক্ষণ নির্বিঘ্নে পর্যবেক্ষণ করলো। পরী পেছনে ফিরে সায়েরকে দেখে সেদিকে এগিয়ে গেল। সায়ের মুখের দিকে তাকিয়ে দেখলো ঘাম ঝরছে কপাল বেয়ে। পরে নিজের আঁচল সায়েরের দিকে এগিয়ে দিয়ে বলে, ঘাম ঝরছে আপনার, মুছে নিন। আপনি মুছে দিলে মন্দ হয় না। পরি বিনা বাক্যে ঘাম মুছে দিয়েছে সায়েরকে। তারপর হাত পাখা এনে সায়েরকে বাতাস করতে করতে বলে, রৌদ্রের মধ্যে ছাতাটা নিয়ে গেলেই পারেন। আমি রোজ দুপুরে না এসেও পারতাম। কেন আসি জানেন? পরি না সূচক মাথা নাড়ায়। আপনি যখন রোজ দুপুরে গোসল করে ভেজা চুলে গামছা পেঁচিয়ে কাপড় মেলতে যান, তখন আপনাকে সবচাইতে বেশি মোহনীয় লাগে। এই দৃশ্যটা আমি প্রতিদিন দেখতে চাই। আপনি নিজেও জানেন না যে তখন কতটা স্নিগ্ধ লাগে আপনাকে। পাখা ঘুরানো থেমে গেল পরীর। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে রইল সায়েরের পানে। সায়ের বলছিল তার ভালোবাসা পরীকে রোজ কাঁদাবে। সেজন্য কি এই মুহূর্তে চোখ ঝাপসা হয়ে আসছে পরীর? পরী খেয়াল করলো তার চোখ থেকে এখনই নোনা জল গড়িয়ে পড়বে। সায়ের বসা থেকে চট করে দাঁড়িয়ে আগলে নিল পরীকে। চোখের জল পড়ার আগেই তা মুছে দিল। গালে হাত রেখে পরম স্নেহে চুম্বন করে পরীর গলায়। তখনই ভারী কিছু টিনের চালে পড়তে সায়ের পরী ছিটকে দূরে সরে গেল। কি হয়েছে তা দেখার জন্য সায়ের বাইরে এলো। দেখলো উঠোনে একটা বড়সড় নারকেল পড়ে আছে। এটা সম্ভবত চালের উপর পড়েছে। তখনই নারকেল গাছ থেকে পলাশের কণ্ঠস্বর ভেসে আসে, শেহরান ভাই সরেন, না হলে আপনার মাথায় পড়ব। আসসালামু আলাইকুম। শুরু করছি পরিজন উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব 34। ছোট্ট টিনের ঘরের চারিদিক দিয়ে বেড়া দেওয়া, কলপার, রান্নাঘরের চারিদিকও ঢাকা। সারের ঘরটা খুব বেশি জায়গা জুড়ে নয়। বেড়ার ধার ঘেঁষে বড় একটা নারকেল গাছ। বেশ বড় বড় নারকেল ধরেছে তাতে। ভর দুপুরে পলাশের ইচ্ছা করছে পিঠা খাবে। হেরোনার কাছে বায়না ধরতেই তিনি বললেন নারকেল পাড়ার জন্য। হুট করে সে গাছে চেপে বসে আর বিপত্তি ঘটায়। সায়ের বুঝতে পেরেছে এই ছেলেটা প্রতিদিন বাড়িতে থাকবে, কাউকে শান্তিতে থাকতে দেবে না। সায়ের বুঝতে পেরেছে এই ছেলেটা যতদিন বাড়িতে থাকবে কাউকে শান্তিতে থাকতে দিবে না। খুশিনাও চলে এসেছে। তিনি হেরোনার ঘরের সামনে গিয়ে গলা ছেড়ে বলতে লাগলো, ও হেরো, তোর বলদার দামড়া পোলা কি মানুষ হইব না? এই ভর দুপুরে গাছে ওইটা কি করতেছে? হেরোনাও তেরে এলেন ঘর থেকে। তাতে তোমার কি? আমার পোলায় পিঠা খাইব, তোমার এত বাধে কেন? ঘরের চালে নারকেল ফেলাইছে, ঘরটা তো খাইব। পোলা নামা। নামবো না আমার পোলা। আমি দেখছি আমার পোলার ভালা তোমার সহ্য হয় না। তা দূরে যাও না, এই হ্যানের আহ কেন? সায়ের ধমকে পলাশকে গাছ থেকে নামায়। চালের টিন দেবে গেছে কিছুটা। এটাকে ঠিক করাতে হবে, নয়তো বাদল দিনে বৃষ্টি পানি পড়বে। ঝামেলা ছাড়া এই ছেলে আর কিছু করতে পারে না। বছরখানেক আগে যে ঘটনা ঘটিয়েছে, তারপর এখন বাড়িতে এসেছে। বাইরে কেউ দেখলে আস্ত রাখবে না ওকে। কয়েকদিন পরেই চলে যাবে সে। তাই হেরোনা আদর যত্নে রাখছেন ছেলেকে। এই মুহূর্তে হেরোনার সাথে ঝগড়ার কোনো মানেই হয় না। খুশিনা যা বলার বলুক। তাই সায়ের আর সেদিকে এগোলো না। নিজ গন্তব্যে সে চলে গেল। কিন্তু নারকেল গাছটা আর সে রাখলো না। পরের দিন লোক দিয়ে কেটে ফেললো। হেরোনার রাগ হলেও কিছু বলতে পারলো না, কেননা সায়েরের বাবার জমি সায়েরের চাচারা মিলে দখল করে রেখেছে। সায়েরের দাদা তার সমস্ত সম্পত্তি 4 ছেলেকে ভাগ করে দিয়েছেন। একমাত্র ছেলে হওয়াতে বাবার সম্পত্তি সায়ের পেয়েছে। কম করে বিঘা 2 কিংবা তার থেকে একটু কম হবে। সায়ের কখনোই নিজের সম্পত্তি চায় না। এখন কিছু বললে সায়ের যদি তার সম্পত্তির অধিকার চেয়ে বসে, হেরোনা কিছুতেই তা হতে দেবে না। তাই তিনি আগ বাড়িয়ে কিছু বললেন না। বাকি দুজাকেও চুপ থাকতে বললেন। তবে চিন্তা হেরোনার গেল না, কেননা সায়ের এখন বিয়ে করেছে। বাচ্চা হলেই তো সায়ের নিজের ভাগ বুঝে নেবে। এজন্য বেশ চিন্তা হয় হেরোনার। জমিদার বাড়ির সামনে ভিড় জমেছে। গ্রামে শত শত মানুষ। মহিলারা আঁচলে মুখ ঢেকে অন্দরে যাচ্ছেন, আবার বের হচ্ছেন। চোখের পানি ফেলছেন কেউ কেউ।
বাইরের লোকজন বাঁশ কেটে এনে রাখছেন। কয়েকজন মিলে কবর খুঁড়ছেন জমিদার বাড়ির পাশে থাকা কবরস্থান। গরুর গাড়িটি এসে থামতেই আগে নামলো সাহেব, তারপর পরী। ভিড় জমানো শ্রোতারা রাস্তা দিল পরীকে ভেতরে যাওয়ার। পরী ধীর পায়ে অন্দরে ঢুকল। অন্দরের উঠানে আজ অনেক মহিলা। সবাইকে এক নজর দেখে নিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল সে। সারিবদ্ধ ঘরগুলো পেরোতে লাগলো সে। শেষের আগের ঘরটাতে ঢুকতেই পরিচিত মুখগুলো দেখতে পেল পরী। মালা, জেসমিন মেঝেতে বসে আছে, রূপালী পালঙ্কের উপর বসে আছে, আবেরজানের পুরো শরীর চাদরে ঢাকা। কাল রাতে পরলোক গমন করেছেন আবেরজান। পরীকে রাতে খবর পাঠানো হয়। খবর পাওয়ার পর সায়ের দেরি করেনি, তখনই নূরনগরের উদ্দেশ্যে রওনা হয় পরীকে নিয়ে। দীর্ঘ 8 মাস পর পরী নিজ বাড়িতে পা রেখেছে। কাজের জন্য সায়ের সময় পাচ্ছিল না বিধায় আসতে পারেনি। কিন্তু আবেরজানের মৃত্যুর খবর শুনে আর থাকা যায় না। ইলিয়াসকে না জানিয়েই আসতে হলো। পরী রূপালীর পাশে গিয়ে বসতেই রূপালী ওকে ধরে কেঁদে উঠল। দাদি আর নেই রে পরী, আমাদের ছেড়ে চলে গেছে। পরী শক্ত করে জড়িয়ে ধরে বোনকে। তবে ওর খারাপ লাগলেও চোখে পানি আসলো না, কারণ আবেরজানের জন্য মালার জীবনটা দুর্বিষহ হয়ে গিয়েছিল। আর তার কটু কথাতে মালা কষ্ট পেত, সেজন্য পরী দাদিকে খুব একটা পছন্দ করতো না। তাই তার মৃত্যুতে এত শোক পালন করার কোনো মানেই হয় না পরীর ধারণা। তবে মুখ ফুটে সে কিছুই বলে না। জেসমিন আর মালা গুনগুন করে কেঁদে যাচ্ছেন। শাশুড়ি যেমনই হোক না কেন, মা বলে ডেকেছেন, এতদিন সম্মান দিয়েছেন, সেই মানুষটা আজকে সবাইকে ছেড়ে চলে গেছেন। কষ্ট তো হবেই। মহিলারা ধরাধারি করে আবেরজানকে নিচে নামালো, গোসল করালো গরম পানি দিয়ে, তারপর সাদা কাফনে মুড়িয়ে দিয়ে খাটিয়ায় শুইয়ে দিল। আগরবাতি আর গোলাপ জলের গন্ধে চারিদিকে ভরে উঠেছে। আবেরজানকে নিয়ে যাওয়ার আগে শেষ দেখা দেখতে গেল সবাই। পরী খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে, তার স্থির দৃষ্টি আবেরজানের বন্ধ চোখে। একসময় কতই না এই মহিলার মৃত্যুর কামনা করেছে সে। তখন অত কিছু বোঝেনি, কিন্তু এখন একটু হলেও কষ্ট হচ্ছে। নিজের রক্ত বলে কথা। রূপালী হুট করে আবেরজানের পা জড়িয়ে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মাফ করে দিও দাদি, না জেনে অনেক কথা বলেছি তোমাকে। ভুল বুঝেছি, বেঁচে থাকতে বুঝতে পারিনি, মাফ করে দিও তুমি। মালা আঁচলে মুখ ঢেকে কাঁদেন। শেষ বিদায় সবাই চোখের পানিতেই দেয়, সে যত খারাপ মানুষই হোক না কেন। কেননা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষেরও আপনজন আছে। কারো না কারো ভালোবাসায় সে পায়। বিদায় নিয়ে চলে গেল আবেরজান। পুরো অন্দর শান্ত এখন। ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর যেমন শান্ত হয় পরিবেশ, ঠিক তেমনই মানুষজন একে একে চলে গেছে নিজ গৃহে। অন্দরের বারান্দায় বসে আছে সবাই। কুসুম আর শেফালি ভাত ডাল করে নিচ্ছে। কেউ মারা গেলে সে বাড়িতে 3 দিনের মধ্যে চুলার আগুন জ্বালানো নিষেধ, তাই প্রতিবেশীরা রান্না করে দিয়ে যাচ্ছে। যারা কবর খুঁড়ছেন এবং বাকি কাজ করছেন তাদের খাইয়ে বিদায় করা হয়েছে। ঘরের মহিলারা শুধু বাকি আছে। কুসুম কাউকে খেতে ডাকার সাহস পাচ্ছে না। কারো মন তো ভালো নেই, কেউ তো খাবে না বলে মনে হয়। কুসুম পরীর অভিব্যক্তি বুঝতে পেরে সেদিকে এগোয়, গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে কুসুম? কুসুম অত্যন্ত নিচু গলায় বলে, কাল রাত থাইকা সবাই না খাওয়া পা। আচ্ছা চল রান্নাঘরে, সব গুছিয়ে আমি সবাইকে খেতে ডাকছি। কুসুম আর পরী রান্নাঘরে গেল। সবকিছু এলোমেলো হয়ে আছে। পরী কুসুমের হাতে হাত লাগিয়ে সব গোছাতে লাগলো। গ্রামের যে কি হইল, খালি মানুষ মরতেই থাকে। আল্লাহ কোন গজব ফালাইলো তা তিনিও ভালো জানেন। আল্লাহ যাদের পছন্দ করেন তাদের সবসময় পরীক্ষা করেন। কি জানি আমাদের উপর এত পরীক্ষা কেন করছেন। পরী একটু চুপ থেকে কুসুমকে জিজ্ঞেস করে, বিন্দুর খুনিদের কি খবর কুসুম? আমি দূরে থাকি বিধায় কোনো খবর পাই না, তুই জানিস? হঠাৎ করেই মনমরা হয়ে গেল কুসুম। মনে হচ্ছে রাজ্যের কষ্ট তার ভেতরে চাপা পড়েছে। সে বলল, কি কমু আপা, বিন্দু তো গেল তার সম্পন্নরেও নিয়ে গেল। পরীর হাত থেমে গেল। ডালের বাটিটা রেখে বলল, সম্পান মাঝি? কি বলছিস কুসুম, ভালো করে বল। আপনি জানবেন কেমনে আপা, আপনি তো অনেক দূরে থাকেন। আপনি বাড়ি থেকে যাওয়ার 7 দিন পর সম্পান গলায় দড়ি দিছে আপা।
বিন্দুরে যেই গাছে ঝুলাইছিল সেই ডালে ফাঁসি দিছে। সম্পানের মা পাগল হইয়া গেছে আপা। পরি নিশ্চুপ হয়ে রইল কিছুক্ষণ। সম্পান যে এভাবে আত্মহত্যা করবে তা ভাবেনি পরি। সম্পানের জন্য খারাপ লাগছে। বিন্দুকে ছাড়া বেঁচে থাকা কঠিন বলেই ছেলেটা নিজেকে শেষ করে দিল। ওদের ভালোবাসার পরিণতি এতটা কঠিন না হলেও পারত। কেন জানি আজ পুরীর কষ্ট হলো না। কষ্ট পেতে পেতে সে হাঁপিয়ে গেছে। পুরী আর ভাবতে পারল না সম্পানকে নিয়ে। সে বাটিতে ডাল তুলতে তুলতে বলল, আর কিছু নেই কুসুম, শুধু ডাল? হ বা আর কিছু নাই। সকাল সকাল সবাই তাড়াতাড়ি করে ডাল রান্না করছে। পরি চুপ থাকলো। ভাবলো সাহের তো ডাল পছন্দ করে না। ও বাড়িতে শুধু পরি আর ফুপুই ডাল খেত। কিন্তু আজকে সাহের খেয়েছে তো? পরি চোখ তুলে কুসুমের দিকে তাকালো, বলল, উনি কি খেয়েছে কুসুম? সাহের ভাই খাইছে তো। তুই দেখেছিস? আমি নিজে খাওয়াইছি তারে। ও। আর কোনো বাক্য ব্যয় করলো না কেউ। পরি সব কিছু গুছিয়ে বাইরে এলো। প্রথমে কেউ খেতে না চাইলেও পরি জোর করে সবাইকে নিয়ে গেল। তবে পেট ভরে কারো খাওয়া হলো না। সবাই কোনো রকম খেয়ে নিজ ঘরে চলে গেল। পরিও ঘরে গেল। সাহেব জানালার ধারে দাঁড়িয়ে আছে। পরি একবার ওকে দেখে নিয়ে আলমারি খুলে একটা শাড়ি বের করলো। আলমারি খোলার শব্দে সাহেব ফিরে তাকালো। পরির চোখে চোখ পড়তে পরি সেদিকে এগিয়ে গেল। বলল, গোসল করেছেন? খেয়েছেন? আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। সায়ের নিঃশব্দে হাসল। পরির দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, আমি না খেলে কখনো খেয়েছেন আপনি? জেনেও প্রশ্ন করছেন। পরি প্রসঙ্গ পাল্টে বলে, আপনি কি জানেন সম্পান মাঝির কথা? সম্পান? না তো, কোথায় সম্পান? সম্পান মাঝি আত্মহত্যা করছে। চমকালো সায়ের। পরির দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল সে। পরি বলল, আমিও আজকে শুনলাম, কুসুম বলছে। আমার বিন্দুর জন্য নিজের জীবনটা দিয়ে দিল সে। জীবন উৎসর্গ করে কি ভালোবাসার প্রমাণ করা যায় পরিজান? আমার থেকে তা আপনি ভালো জানেন। আপনার থেকেই তো ভালোবাসা শিখেছি আমি। প্রতিদিন আপনার ভালোবাসার নতুন রূপের সাথে পরিচিত হই আমি। আপনিই বলুন, আমি যদি আপনার জন্য আমার জীবন উৎসর্গ করি তাহলে আপনাকে ভালোবাসবে কে পরিজান? শুরু করছি পরিজান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ৩৫। জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করা যায়? তাহলে শাহজাহান কেন তাজমহল বানিয়েছিল? সেও তো পারত তার প্রিয়তমার জন্য জীবন দিয়ে দিতে। সবার ভালোবাসা প্রকাশের ধরন এক হয় না। ভালোবাসা প্রমাণ করার জন্য কেউ জীবন দেয়, আর কেউ হাতে হাত রেখে সারা জীবন একসাথে চলার অঙ্গীকার করে। ভালোবাসা সম্পর্কে সবার চিন্তাধারা ভিন্ন হলেও ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় সময় এবং পরিস্থিতি। সময়ের বেড়াজালে আটকে যায় সব, পাল্টে যায় ভাগ্য। গামছার শাড়ি হাতে নিয়ে ধৈর্যহীন চোখে শায়েরকে দেখছে পরি। সবসময় অদ্ভুত লাগে শায়েরকে। যখন শায়ের কথা বলে তখন ওর চোখ থেকে চোখ ফেরানো দায়। পরি আটকে যায় সুরমা পরিহিত ওই চোখে। পরি বলে উঠে, আপনার পরিজনকে ভালোবাসতে হলে আপনাকে বেঁচে থাকতে হবে মালি সাহেব। আপনার ভালোবাসা ছাড়া পরিজন আর কিছু চায় না। সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য তাজমহল বানিয়েছে, জানেন কি? পরি মাথা নেড়ে বলে, ভারতের সম্রাট শাহজাহান। তার স্ত্রীর নাম মমতাজ। স্ত্রীকে তিনি এতটাই ভালোবাসতেন যে তার জন্য বিশাল বড় তাজমহল বানিয়েছেন। ইতিহাস সেরা সে মহল। তিনি তার ভালোবাসার প্রমাণ করার জন্য তাজমহল বানিয়েছেন। আপনি কিভাবে প্রমাণ করবেন? শায়ের মৃদু হেসে জবাব দিল, শাহজাহানের মতো তাজমহল বানাতে পারবো না বলে কি আমার ভালোবাসা মিথ্যা পরিজান? এখন সারা বিশ্ব দেখলেও মমতাজ কিন্তু তাজমহল দেখেনি। আমি চাই না আমার অনুপস্থিতিতে আপনি আপনার ভালোবাসার প্রমাণ দিন, কারণ আপনার চোখে আমি প্রতিদিন প্রমাণ পাই। শুধু এতটুকুই আমার পাওয়া। তাজমহলে কি শুধু ভালোবাসা হয়? কুঁড়ে ঘরে হয় না বুঝি? শায়ের উত্তর না দিয়ে হাসলো। পরি আর সময় ব্যয় করে না। শায়েরকে তার জন্য অপেক্ষা করতে বলে সে গোসলে চলে যায়। রূপালী তার ছেলেকে কোলে নিয়ে বসে আছে। পরি তখন রূপালীর ঘরে গেল। মনমরা হয়ে বসে আছে রূপালী। পরীকে দেখে সে হালকা হাসার চেষ্টা করে। পরি হাত বাড়িয়ে দিল ছোট্ট পিকলুর দিকে। পিকুল তখন বসতে পারে। পরীকে দেখে সে এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার পরীর দিকে তাকায়।
পরি অবিকল তার মায়ের মতো সুন্দর, মায়ের থেকে একটু বেশি বলা চলে। তবে পরীর হাসিটা যেন রূপালীর মতোই। পিকুল ঝাঁপিয়ে পড়ে পরীর কোলে, পরীর বুকের সাথে মিশে যায় সে। রূপালী বলে, দেখ, জন্মের পর তো তোকে পাইনি বলতে গেলে কি সুন্দর খালামণিকে চিনে গেছে। কেন চিনবে না? আমাদের রক্ত না। আমার কাছে আসবে না তো কার কাছে যাবে? তাই তো দেখছি। দাদিকে কি ভুল বুঝছো আপা? কোন ভুলের মাপ চাইছিলে তুমি? হঠাৎ করেই রূপালী চুপ হয়ে গেল। এদিক ওদিক পলক ফেলে চোখ আড়ালে ব্যস্ত হল। পরি আবারও জিজ্ঞেস করতে সে বলে, অনেক কটু কথা শুনাইছি তাকে, বুড়ো মানুষ। আমার ঠিক হয়নি দাদির সাথে খারাপ আচরণ করা, তাই মাপ চাইলাম। পরি পিকুলের গালে হাত বুলাতে বুলাতে বলল, এজন্য এভাবে বলার মানুষ তুমি নও আপা। আমি জানি তুমি দাদিকে কতটা অপছন্দ করো, কিন্তু সে কি এমন মহান কাজ করলো যে তার কাছে এভাবে মাপ চাইবে? তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছো। রূপালী দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যিই আমি দাদিকে চিনতে অনেক দেরি করে ফেলেছি। মানুষের বাইরের সত্তা দেখা গেলেও ভেতরের সত্তা বোঝা কঠিন। তুইও বুঝবি পরি, সময় এলেই বুঝবি। সময়ের অপেক্ষা করতে পারবো না, তুমি বলো। কিছু কিছু প্রশ্নের উত্তর সময়ের থেকে নিতে হয়, তাহলে সেই উত্তর থেকে অনেক কিছু জানা যায়। এখন বল, একটা প্রশ্নের উত্তর দিবি নাকি অনেক প্রশ্নের? জবাব না দিয়ে রূপালীর দিকে তাকিয়ে রইল পরি। এই মুহূর্তে বোনের ভাবমূর্তি বুঝতে অক্ষম সে। সবকিছু ধোঁয়াশা মনে হচ্ছে। পরীর মনে হচ্ছে ওর সামনে যা কিছু আছে তা শুধুমাত্র আবছা, মেঘে ঢাকা সবকিছু। মেঘ কেটে গেলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। 3 দিন পর মিলাদের আয়োজন করা হয়। হুজুর ডেকে এনে ঘরে সবকিছু সম্পূর্ণ করা হয়। এই 3 দিন পরি আর সায়ের জমিদার বাড়িতে থাকলেও এখন তাদের চলে যেতে হবে। পুরীর কেন যেন থাকতে ইচ্ছা করলেও থাকা হয়ে ওঠে না। সায়ের তাকে ফেলে যেতে নারাজ, তাই স্বামীকে ফেলে তার থাকা হয়ে ওঠে না। যাওয়ার আগে আবেরজানের কবর দর্শন করল সে। ইতিমধ্যে বাঁশের বেড়া দেওয়া হয়ে গেছে। একদিন মাটির নিচে সবাইকে যেতে হবে, আগে কিংবা পরে যেতেই হবে, তবে ইমানের সাথে যাওয়াই শ্রেয়। পুরী জানে না কি এমন ভালো কাজ আবেরজান করেছে যার জন্য রূপালী আজ এত আফসোস করছে তার জন্য। বোনের কথা মতো সে সময়ের থেকে সব জবাব নেবে বলে মন স্থির করেছে। সায়ের পরীর পাশে এসে দাঁড়িয়ে বলে, আমাদের যেতে হবে পরিজান, চলুন। পরি সায়ের দিকে এক পলক তাকিয়ে আবার কবরের দিকে তাকালো। বলল, কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। সব শত্রুতা, বিরোধিতা, হিংস্রতা, এমনকি ভালোবাসাও এখানে স্থির। তাহলে কেন এত দ্বন্দ্ব মানুষের মাঝে? কেন সবাই কবরে যাওয়ার প্রস্তুতি নেয় না? সবার মস্তিষ্ক একই রকম দেখতে হলেও চিন্তাধারা এক নয় পরিজান। সবাই যদি আপনার মতো ভাবতো তাহলে সবাই ভালোবাসাতে পূর্ণ থাকতো, ঠিক আপনার মতো। অতঃপর পরীর হাত ধরে নিয়ে গেল সায়ের। যাওয়ার আগে বাড়িটাকে ভালোভাবে দেখে নিল পরি। এই কি সেই বাড়ি যে বাড়িতে পরি ছিল? সবকিছু স্বাভাবিক থাকলেও পরীর কাছে সবকিছুই অস্বাভাবিক লাগছে। পরীকে অন্যমনস্ক দেখে সায়ের জিজ্ঞেস করে, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? পরি জবাব দিল, আমি কেন? আমি কেন জানি না, মনে হচ্ছে এই জমিদার বাড়িতে কিছু একটা হচ্ছে, যা আমার অজানা। কিন্তু আম্মা, আপা, কুসুম, শেফালি, দাদি এবং জুমান জানে কি এমন হয়েছে সবার। হয়তো আপনার দাদির মৃত্যুতে সবাই কষ্ট পেয়েছে, তাই এরকম লাগছে সবাইকে। না, আমি কুসুমকে দেখেছি রান্নাঘরে, ওর সাথে খাবার বাড়ার সময় ওর হাতে অস্বাভাবিকভাবে কাঁপছিল। এমনকি পুরো শরীরও। সামান্য বিষয় নিয়ে বেশি ভয় পাচ্ছিল। ওর ঘাড়ে একটা ক্ষত ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল পড়ে গিয়েছিল। আমি নিশ্চিত কেউ ওকে আঘাত করেছে। আর জুম্মানকে তো এই 3 দিনে দেখলামই না। যে ছেলেটা আমার এত পাগল, সেই ছেলেটার মুখ আমি 3 দিনেও দেখলাম না। কিছু তো একটা হয়েছে। আম্মা, আপা, বাকি সবাই আড়াল করছে আমার থেকে। আপনার যদি সেরকম কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি থাকতে পারেন, আমি বাধা দেব না। পরি নিশ্চুপ রইল। সায়েরকে একা ছাড়তে ওর মন সায় দিচ্ছে না, কেননা মানুষটা তাকে ছাড়া থাকতে পারবে না। পরি যে তার অভ্যাসে পরিণত হয়েছে, তাছাড়া পরি নিজেও থাকতে পারবে না। যে মানুষটির ঘুমন্ত চেহারা দেখে ঘুম ভাঙে, যার স্পর্শ না পেলে সারা রাত্রি বিনা নিদ্রায় পার হয়, তাকে ছাড়া থাকার কোনো প্রশ্নই আসে না। তাই সব অজানা রহস্য ন্যূনগরে ফেলে
পাড়ি দিচ্ছে শ্বশুরবাড়ি। পরি দীর্ঘশ্বাস ফেলে বলে, ও বাড়ি থেকে চলে আসার পর সব কিছু বদলে গেছে। আপাকে রেখে আসার পর থেকে ভয়ে আছি আমি, না জানি কোন হিংস্র পশু থাবা মারে। আপা যে বড়ই দুর্বল প্রকৃতির, আঘাত সে সহ্য করতে পারে না। সায়ের পরীর হাতে হাত চেপে ধরল। আপনি চিন্তা করবেন না পরিজান, অন্দরের সব নারীরা সুরক্ষিত, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। যেখানে ঘরের মানুষ থাবা মারে সেখানে বাইরের লোক কিছু না। আমাকে বলবেন কি হয়েছে? আমার মনে হচ্ছে আপনি সব কথা বলছেন না, আপনিও কিছু লুকিয়ে যাচ্ছেন। পরি আর কথা বলল না, গাড়িতে হেলান দিয়ে বসে রইল। কি বলবে সে সায়েরকে? আখির ওর নিজের কাকা। এই লোকটা যে ওদের 3 বোনের দিকে হাত বাড়িয়েছিল, সায়ের তা জানলে কি করবে? হয়তো কিছু করতে পারবে না। আখিরকে দেখতে শান্তশিষ্ট মনে হলেও সে একজন ভয়ানক মানুষ। না হলে ভাতিজির দিকে কে এমন কুৎসিত নজর দেয়? ওদের টানতে চায় না পরি, আর না সায়েরকে বলতে চায়। সূর্য তখন দিগন্ত থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখনই নবীনগর পৌঁছালো ওরা। ঘরে ফিরতেই চম্পা এসে হাজির হলো। পরি মুচকি হেসে চম্পাকে ঘরে আসতে দিল। পরির সাথে চম্পার এখন ভাব হয়েছে। চম্পা নিজেই এসেছে, পরি তাতে বেশ খুশি। সে চায় না সম্পর্কে মনোমালিন্য থাকুক। সবাই একসাথে হাসি খুশি থাকাটাই জীবনের বড় পাওয়া। তাই পরি সহজেই এবারই সবার সাথে মিশেছে। চম্পার চামেলি প্রতিদিন আসে পরির সাথে গল্প করার জন্য। রাতে সায়ের এখন একটু দেরি করে ফেরে, সেজন্য ওরাও থাকে। কখনো আম জাম্বুরা তেঁতুল মেখে 3 জনে কাড়াকাড়ি করে, কখনো ঘরে বসে নায়ক নায়িকার কাহিনী বলে। টেলিভিশন না দেখলেও চম্পার চামেলির মুখে অনেক সিনেমার কাহিনী শোনা হয়ে গেছে পুরীর। ওদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে পুরীর। আজকেও চম্পা এসেছে পরির সাথে গল্পগুজব করতে। সে জলপাইয়ের আচার এনেছে পরির জন্য। পরি হাসি মুখে তা গ্রহণ করে, আচার খেয়ে বেশ প্রশংসা করলো। এর আগেও হেরোনার দেওয়া অনেক কিছুই খেয়েছে সে। তার রান্নার হাত খুব ভালো। চম্পা পরি থেকে বিদায় নিয়ে নিজ ঘরে চলে গেল। ঘরে ঢুকতেই হেরোনার মুখোমুখি হলো সে। কঠিন দৃষ্টিতে মেয়েকে কিছুক্ষণ দেখে হেসে ফেলল হেরোনা। চম্পাও হাসলো, বলল, সব কিছু ঠিকঠাক হইবে তো মা? আমার কথা শুনলে সব ভালা হইব তোর। বাটিটা দে। মেয়ের হাত থেকে আচারের খালি বাটিটা নিয়ে হেরোনা চলে গেল। চম্পা নির্বাক চোখে সায়েরের ঘরের দিকে তাকালো। এই ঘরটাতে সে থাকতে চায়, সায়েরের বধূ হতে চায় তার আকুল মন। তাই তো মায়ের সাথে এক নোংরা খেলায় মেতেছে সে। এতে যে হেরোনার লোভও আছে তা জানে চম্পা, তবুও ভালোবাসার মানুষকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই কাজ করতে বাধ্য করছে চম্পাকে। ওর মতো প্রিয় মানুষকে পাওয়ার জন্য যা কিছুই করুক না কেন তা পাপ হবে না। শুরু করছি পরিচান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব 36। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। সাম্রাজ্য থেকে অতি ক্ষুদ্র বিষয়েও লোভ তৈরি হয় ধ্বংসলীলায়। লোভকারী ব্যক্তিদের শাস্তিও ভয়ানক। আল্লাহ লোভীদের পছন্দ করেন না। তাই তো খোদা হওয়ার লোভ ফেরাউনকে বিশাল সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন। তবে অতি আশ্চর্য বিষয় হলো, ফেরাউন তার নিজের শাস্তি নিজেই লিখে দিয়েছিল জিবরাইল আলাইহিসসালামের কাছে। নীল নদে পানি আনার জন্য ফেরাউন যখন দোয়া করেন, তখন আল্লাহ তার দোয়া কবুল করে নীল নদে পানি ফিরিয়ে দেন এবং জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দেন। তিনি ফেরাউনকে প্রশ্ন করেন, যদি কোনো মনিব তার ভৃত্যকে দুনিয়ার সমস্ত সুখ দেয়, তবু সেই ভৃত্য তা উপেক্ষা করে নিজের মনিব সাজতে চায়, তাহলে তার কিরূপ শাস্তি হওয়া উচিত? উত্তরে ফেরাউন বলেছেন, ওই অকৃতজ্ঞকে এই নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত। ফেরাউনের উক্তিটি কাগজে লিখে নিয়ে চলে যায় জিবরাইল আলাইহিসসালাম। সেরকম মৃত্যু দেওয়া হয় ফেরাউনকে। সমুদ্রের গভীরে ডুবিয়ে আল্লাহ তাকে শাস্তি দেন। লোভ কখনো মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না। হেরোনা যার কারণে সবসময় আতঙ্কে থাকে। সায়েরের ভাগে যেটুকু সম্পদ রয়েছে তা হাতিয়ে আনতে পারলে বেশ হবে। হেরোনার সাথে তার স্বামী আকবরও আছেন, সাথে বাকি 2 ভাই আর তার বউয়েরাও। তাদের পরিকল্পনার প্রধান হাতিয়ার বানিয়েছে হেরোনার মেয়ে চম্পাকে। সায়ের বলতে পাগল সে এখনও সে সায়ের চরণতলে একটু ঠাঁই চায়।
যার দরুন মায়ের অন্যায় আবদার সে মেনে নিয়েছে। পরীর সাথে ভাব জমিয়েছে, কথা বলার ছলে এটা ওটা খাওয়ায়, যার সাথে এক বিশেষ ধরনের ওষুধ মেশানো থাকে, যা দূরের গ্রামের একজনের কবিরাজের কাছ থেকে আনিয়েছেন হেরোনা। পরী যাতে সন্তান জন্ম দিতে না পারে এবং সেই সুযোগে চম্পাকে সায়রের সাথে বিয়ে দেবেন হেরোনা। এই সামান্য সম্পদের জন্য এখন মেয়েকে উৎসর্গ করছেন তিনি। চম্পাকে বুঝিয়েছে সায়ের তো পুরুষের জাত, বাচ্চা না হলে মেয়ে মানুষের দাম থাকে না, সে যতই রূপবতী হোক না কেন। তেমন করে পরীকেও ছুঁড়ে ফেলে দিবে সে। তারপর চম্পার সাথে সায়েরকে বিয়ে দেবেন। চম্পাও খুশি মনে তা মেনে নিয়েছে। মায়ের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সে। কিন্তু সায়েরের পরিজন সম্পর্ক অবগত নন বলে এসব কাজ করছে হেরোনা। যদি জানতো তাহলে এরকম জঘন্য চিন্তা মাথায় আনতো না। সায়ের দুপুরের খাবার খেতে এসেছে। উঠোনে পরীর পরনে শাড়ি দেখে অবাক হলো সে, কেননা সায়ের ফেরা না পর্যন্ত পরী গোসল করে না। সায়ের যেদিন তাকে বলেছিল তার সবচেয়ে মোহনীয় রূপ হচ্ছে যখন সে গোসল করে কাপড় মেলতে যায়। সে দৃশ্য সায়েরকে উপভোগ করানোর জন্য দুপুরে সায়ের ফেরার পর পরী গোসলে যায়। তাহলে আজকে হলো কি পরীর? ঘরে আসতেই দেখলো পরী নামাজ পড়ছে। শুক্রবার বিধায় আজ একটু তাড়াতাড়ি এসেছে সায়ের। সে ভাবছে এখনো তো নামাজের সময় হয়নি। পরক্ষণে ভাবলো হয়তো নফল নামাজ পড়ছে। তাই সায়েরও চলে গেল গোসলে। তারপর সেও চলে গেল মসজিদে জুম্মার নামাজ পড়তে। শুক্রবার দুপুরে পরে বাড়িতে থাকে সায়ের। নামাজ শেষ করে ফিরে এসে দেখে পরী অন্যমনস্ক হয়ে বসে আছে। সায়ের পরীর পাশে বসে বলে, আপনার কি মন খারাপ পরীজান? হঠাৎ সায়েরের কথায় চমকে ওঠে পরী। কোন এক ধ্যানে মগ্ন ছিল সে। সায়েরের কথাতে ধ্যান ভাঙল তার। আপনি কি বাড়ির জন্য চিন্তিত? না, তেমন কিছু না। আপনার চোখ দেখে মনের ভাবনা কিছুটা বুঝতে পারছি। আপনি কি বাড়িতে যেতে চান? তাহলে নিয়ে যাব। না, আমি বাড়িতে যাব না। কদিন হলো তো এসেছি, আমার কিছু হয়নি। তাহলে আপনার মুখে হাসি নেই কেন পরিজান? আমি যেই হাসিটা দেখার জন্য ছুটে আসি সেই হাসিটা আজ কেন দেখতে পেলাম না? আপনি কি আমার কাছে সুখী নন পরিজান? পরি তৎক্ষণাৎ সায়েরের হাত মুঠোয় নিয়ে বলল, আপনি ছাড়া আমি পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তির কাছেও সুখী থাকতে পারবো না। তাই এই প্রশ্ন আপনি কখনোই করবেন না। পরম যত্নে স্ত্রীর গালে হাত রাখলো সায়ের। তারপর বলল, তাহলে আমার থেকে কিছু লুকাবেন না, সব বলুন, ভালো লাগবে। পরি সায়েরের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে, বলে, আপার বাচ্চাকে দেখেছেন? কি সুন্দর, তাই না? পরীর মনোভাব সব বুঝে গেল সায়ের। সেও হাত ধরে পরীর। তারপর বলল, আপনার চাই তাই তো? ফুপু বলেছেন একটা বাচ্চার কথা। কিন্তু একটু চুপ থেকে পরী বলে, আচ্ছা আমি কি মা হতে পারবো না? আল্লাহ চাইলে সব পারেন পরিজান, আপনি ধৈর্য ধরুন। আল্লাহ আপনার সাথে আছেন, কখনো আর এই চিন্তা করবেন না। অনেক দিন তো পার হয়ে গেল, আমার কিছু ভালো লাগছে না। আর ফুপু? বুঝেছি ফুপু আপনাকে চাপ দিচ্ছে, তাই তো? না, ফুপুরও তো মন চায়, তাই না? তাছাড়া আমিও চাই। এত চিন্তা করবেন না, আপনাকে মনমরা হয়ে থাকতে দেখে ভালো লাগে না আমার। আমার পরিজনকে সবসময় হাসি খুশি দেখতে চাই। পরীকে বুকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলল সায়ের। না জানি এখন একটা বাচ্চার জন্য পরীকে কত কথা শুনতে হয়। ভাবনাটা সেটা নিয়ে নয়, ভাবনা হলো পরী তখন কিভাবে নেবে বিষয়টা। নিশ্চয়ই কঠিনভাবে প্রতিবাদ করবে। তখন না অশান্তির সৃষ্টি হয়। মন ভালো করার জন্য পরীকে নিয়ে ঘুরতে বের হলো সায়ের। গ্রামের প্রায়শই যায় ওরা, তবে আজকে রাতে বের হয়েছে ওরা। সুধাকরের আলোতে তখন ঝলমল করছে ধরণী, রাস্তাঘাট স্পষ্ট দেখা যাচ্ছে। সেই সাথে হাতে হাত রেখে হেঁটে চলছে সায়ের। পরী আলতো করে পরীর বাহু ধরে জড়িয়ে ধরছে পরীকে। রাতে তো কেউই রাস্তাঘাটে খুব একটা আসে না। ফাঁকা রাস্তাটা দুজন বেশ উপভোগ করছে। সাথে পরীর মনটাও ভালো হয়ে গেছে। সায়ের বলে, কিছু ভালোবাসা আর কিছু অনুভূতি গোপনে সুন্দর, জানেন কি? না তো, আপনার কাছে প্রথম শুনলাম। আপনার প্রতি আমার সকল অনুভূতি ভালোবাসা সবই ছিল গোপন। কখনোই ভাবিনি আপনি আমার ভাগ্যে আছেন। আমি চাঁদের আশা করিনি, চাঁদের আলোতে খুশি ছিলাম, কিন্তু বিধাতা যে আকাশ সহ চাঁদকে আমায় দিয়ে দিলেন। চাঁদের থেকে চোখ সরিয়ে পরীর দিকে তাকিয়ে সায়ের বলে, যে রাতে আপনাকে প্রথম দেখেছিলাম
খুব দীর্ঘ একটা রাত ছিল। আপনাকে দেখার পর কাক ভেজা চোখ নিয়ে শুধু অস্থিরতায় ছটফট করেছিলাম বাকি রাতটুকু। আপনাকে আরেকটিবার দেখার জন্য ব্যাকুল হয়েছিলাম, কিন্তু সেই দেখা দিলেন বিয়ের রাতে। কত অপেক্ষা করিয়েছেন আমাকে ভাবতে পারছেন? কিন্তু আপনার চোখে কখনো সেই অনুভূতি দেখিনি মালি সাহেব। কিভাবে এত সব গোপন রাখেন আপনি? আমার সবচেয়ে গোপন জিনিসটা কি জানেন? মাথা নেড়ে না বুঝায় পড়ি। শায়ের তখন পকেট থেকে কিছু একটা বের করে। চাঁদের রূপালি আলোতে চিকচিক করে উঠল নূপুরটা। পরি এবার ভীষণ অবাক হলো। এই সেই হারিয়ে যাওয়া নূপুর, যেটা পাগলের মতো খুঁজছে পরি। আর সেটা কিনা শায়েরের কাছে ছিল। সে বুঝতেই পারেনি। পরি জিজ্ঞেস করে, এটা আপনার কাছে ছিল? তবে আপনি তখন বলেননি কেন? তখন তো জানতাম না যে এই নূপুরের মালিক আমার হবে, তাই যত্নে লুকিয়ে রেখেছিলাম। এখন বুঝতে পারছেন তো আমার ভালোবাসা কতটা গোপন ছিল? বিনিময়ে হাসলো পরি। শায়ের হাঁটু মুড়ে বসে নূপুরটা পরিয়ে দিল পরীকে। শায়ের উঠে দাঁড়ানোর আগে কারোর সাথে ধাক্কা লাগে পরির। ধাক্কাটা খুব জোরে লাগতেই সরে আসে সে। পেছনে ফিরে কাউকে দ্রুত পদে চলে যেতে দেখল পরি। শায়ের উঠে দাঁড়ালো, পরীকে ধরে বলল, আপনার লাগেনি তো? পরি আগন্তুকের দিকে তাকিয়েছিল তখনও। শায়ের বলল, এই যে দাঁড়ান, চোখে দেখেন না এভাবে ধাক্কা দিলেন? মেজো কাকি। শায়ের অবাক হলো, বলল, মেজো কাকি আপনি চিনলেন কিভাবে? পরি তীক্ষ্ণ দৃষ্টিতে রিনার দিকে তাকিয়ে বলে, তার চাল চলন আমি খুব ভালো করে চিনি। সেই যেই সুগন্ধি তেল মাখে তার গন্ধটাও পেয়েছি। কিন্তু মেজো কাকি এত রাতে কোথায় গিয়েছিলেন? শায়ের নিজেও তা খেয়াল করে। সত্যি তো কোথায় যেতে পারে সে? এসব চিন্তা করতে করতে বাড়িতে চলে আসে ওরা। শায়ের কিছু না ভাবলেও পরি ভাবছে, কেননা ইদানিং পরি শায়ের মেজো কাকি রিনা আর হেরোনাকে কথা বলতে দেখে। কিন্তু বিষয়টা এখন বেশ বেশ বুঝেছে সে। সাথে খুশিনাকে ঘরে ডেকে নিয়ে কিছু বলে। পরি এতদিন এসব পাত্তা দিত না। ওরা যা বলে বলুক, ওর তাতে কি? কিন্তু যখন বিষয়টা খুশিনা পর্যন্ত গিয়েছে, তখন পরি ভেবেছে কিছু তো ঘাপলা আছে। পরীর ধারণা সঠিক হলো যখন খুশিনা পরের দিন এসে শায়েরকে ডাকলো। কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে শায়ের। খুশিনা তখন শায়েরকে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো। কামে যাস তুই? কিছু বলবে তুমি? কইতাম, কি কমু? তুই আমার পোলা, তোর ভালার লাইগা কইতে হইব। তোর বউয়ে তো পোলাপান হইব না, বংশধর তো আনন লাগবো, নাইলে তোর হইব কি? তাই কইছিলাম তোর বউও থাক, তুই চম্পারে বিয়া কর। পরি যেন স্তব্ধ হয়ে গেল। ফুপু যে এত সহজে কথাটা বলে ফেলবেন তা জানা ছিল না পরীর। এতদিন কতই না ভালোভাবে দিন কাটছিল এই ফুপুর সাথে, আর আজকে এই মানুষটা এত সহজভাবে কথাগুলো বলে দিল। পরি কিছু বলল না, শুধু শায়েরের জবাবের আশাতে রইল। শায়ের শান্ত স্বরে বলল, আজ বলছো, তবে দ্বিতীয়বার যেন তোমার মুখে এই কথা না শুনি ফুপু। কেন কইব না শেহরান, তোর কি বাপ হওয়ার ইচ্ছা করে না? দেখ, সব ভাইও আমি দেখছি, তাই তোর বউয়ের সামনে কইলাম তুই বিয়া কর, দেখবি সব ঠিক হইয়া যাইব। শায়ের এবার খুব রেগে গেল। রাগান্বিত কণ্ঠে বলল, পরিজান থাকলেই চলবে আমার, চাই না আমার বাচ্চা। আর তোমাকে কে বললো আমার বউয়ের বাচ্চা হইব না? খুশিনা জবাব দিলেন না, জবাব দিল পরি। বড়কাকেই বলছেন তাই না ফুপু? এবার ও জবাব দিলেন না তিনি। কথাটা তো হেরোনা বলছে খুশিনাকে। খুশিনা আগেও চেয়েছিল চম্পা শায়ের বউ হোক, তো এখন যখন পরি মা হতে পারবে না জেনেছে, তখন চম্পার সাথে শায়ের বিয়ে হলে ভালো হবে। এভেবে খুশিনা রাজি হয়েছেন। বড় কাকি কিভাবে জানলো আমি মা হতে অক্ষম? তিনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? খুশিনা এবার মুখ খুললেন। চম্পা তুমগো কইতে শুনছে। শায়ের পরি একে অপরের দিকে তাকালো। ওরা কবে এসব নিয়ে আলোচনা করলো, আর চম্পা শুনলই বা কিভাবে? পরি মাথাটা ঘুরে গেল। ভালো ব্যবহার করাটা কি তাহলে চম্পার নাটক ছিল? রাগে পরি চেহারাটা লাল বর্ণ ধারণ করলো। ওর জীবনে বিশ্বাসঘাতকের জায়গা এক চুলও নেই। আসসালামু আলাইকুম। শুরু করছি পরিজন উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ৩৭। অন্যায়কারীকেই পরি কখনোই ক্ষমা করেনি, আজও করবে না। দোষীদের সে শাস্তি দেবেই। শায়ের কিছু বলুক বা না বলুক, পরি বলবেই। এতদিন চুপচাপ থাকা পরিকে দুর্বল ভেবে তারা যে ভুল করেছে তার মাসুল এবার পাবে তারা। তার সাথে সব কথা জানতে হবে। তাই পরি খুশিনাকে আবারও জিজ্ঞেস করে, চম্পার কি বলছে ফুপু? আপনি সব বলুন, সব সত্য বলবেন। কিছু একটা ষড়যন্ত্র আছে যা বুঝতে পারে খুশিনা। তাই তিনি বলতে লাগলেন, চম্পা কইল
তুমি নাকি পোলাপান হইতে পারবা না, কোন ফকিরে দেখাইছো। চম্পা সব শুনছে। হেলাই গিয়া হেরোনা কইল, বউয়ের যখন পোলাপান হইব না, চাইলে চম্পার লগে বিয়া দিলেই ভালো হইব, পোলাপানের সুখ পাইব সেহেরান। আপনাকে সাদাসিধে পেয়ে যা বুঝিয়েছে তাই বুঝেছেন ফুপু, কিন্তু আমি সঠিকটাই বুঝেছি। চম্পা অনেক বড় চাল চেলেছে ফুপু, যা আপনি টের পাননি। ক্রমাগত রাগ বেড়ে চলছে পরীর। সায়ের বুঝলো এবার পরী নিজেও নিজেকে থামাতে পারবে না। পরী পালঙ্কে গিয়ে বসে, মাটির দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলো সে। খুশিনা নিঃশব্দে প্রস্থান করে। পরীকে এমন শান্ত হতে দেখে সায়ের ওর পাশে গিয়ে বসে। নিমজ্জিত কণ্ঠে শোধায়, চম্পা আর চামেলিকে আমি সবসময় নিজের বোনের চোখে দেখতাম, কখনোই অন্য চিন্তা ওদের নিয়ে মাথায় আসতো না। কিন্তু চম্পার মনে যে অন্য কিছু থাকবে তা আমি জানতাম না। কিন্তু এই জেদ ধরে এত বড় মিথ্যাও বললো কেন? পরি চোখ তুলে তাকালো সায়েরের দিকে। মুখটা কেমন মলিন হয়ে গেছে। চম্পা শুধু এই কাজটাই করেনি, আরো একটা জঘন্য কাজ করেছে। জানেন কি? সায়ের মুখে কিছু না বললেও চোখের মাধ্যমে বোঝালো সে জানতে চায়। পরি বলল, কাল রাতে ওটা মেজো কাকিই ছিল। আমার সাথে ধাক্কা লাগাতে তিনি অনেকটা ভয় পান। সেটা আমি তখনই বুঝেছি, কিন্তু কারণটা আমি আজ সকালে বুঝলাম। বালিশের তল থেকে একটি কাচের শিশি বের করে পড়ি। সেটা সায়েরের দিকে তুলে ধরে বলে, মেজো কাকি কাল এটা ফেলে গিয়েছিল, আপনি খেয়াল না করলেও আমি করেছি। এটার মধ্যে একটা ঔষধ আছে, কিন্তু তা কিসে সেটা জানতাম না, তাই চামেলিকে দিয়ে উসমান ফকিরের কাছে পাঠিয়ে জানতে পারি সব। আমি যাতে মা না হতে পারি সেজন্য একটু একটু করে আমাকে খাইয়েছে চম্পা। আমি অনেক আগেই খেয়াল করেছি, সব কাকিরা আমাকে নিয়ে কিছু বলেন, আমার ক্ষতি করতে চান, কিন্তু এসবে যে চম্পারও হাত আছে তা জানতাম না। ফুপু যখন এলো আমি কিছুটা আন্দাজ করেছি তিনি কি বলতে এসেছে। কেয়ামত হলেও আমি আপনার হাত ছাড়ব না পরিজান, কিন্তু তার আগে চম্পাকে ওর কাজের হিসাব দিতে হবে। সায়ের উঠতে নিলে পরি হাত ধরে থামিয়ে দেয়, বলে, হিসেবটা আমি নিজেই নেব মালি সাহেব। পরীর কাজ পরীকেই করতে দিন। আরেকটা কথা শুনে রাখুন, বিশ্বাসঘাতকের বুকে ছুরি চালাতে আমার বুক কাঁপবে না। আপনি চেয়েও আমার থেকে দূরে থাকতে পারবেন না। আপনাকে আমার হয়ে থাকতে হবে ইহকাল এবং পরকাল। ভালোবাসা সহজ নয়। সত্যিকারের ভালোবাসাকে কোনো ঝড় আলাদা করতে পারে না পরিজান। দেহ আলাদা করলেও মনকে আলাদা করা যাবে না। আমি আপনার সব বিপদের ঢাল হয়ে দাঁড়াবো, কথা দিলাম। বিপদকে আপনাকে ছোঁয়ার আগে আমাকে ছুঁতে হবে। হুট করেই জড়িয়ে ধরে সায়েরকে। সায়ের নিজেও বক্ষে ঠাঁই দিল পরীকে। পরীর এত বড় ক্ষতি হয়ে গেল, অথচ পরী শান্ত, ভীষণ শান্ত। এর মানে পরী ভয়ানক কিছু করবে। সায়ের পরীকে আজ একা ছাড়ল না, কাজে না গিয়ে পরীর কাছেই থেকে গেল। কিন্তু দুপুরের পর পরীকে ফেলে যেতে হলো। ইলিয়াস লোক পাঠিয়েছিল। জরুরি তলবে সায়েরকে যেতেই হলো। পরী তখন ঘরে একা। সারাদিন কোনো কথা সে মুখ থেকে বের করেনি, এমনকি সায়েরের সাথেও কথা বলেনি। রাগটা একটু কমে এলেও বিকেলে তার দ্বিগুণ বাড়ল। চামেলি চম্পা দুজনে এসেছে। এবারও খালি হাতে আসেনি ওরা, পায়েস হাতে চামেলির। পরী বসা থেকে দাঁড়িয়ে এলো, পায়েসের বাটিটি হাতে নিয়ে চম্পার দিকে তাকিয়ে বলল, আমাকে তো অনেক খাইয়েছ চম্পা, আজকে তুমি একটু খাও। চম্পার ভয় লাগলো একটু। সে চামেলির দিকে তাকালো। চামেলি বোকাশোকা হলেও আজ সে পরীর পক্ষে। পরীর এতই ভক্ত সে যে পরী যা বলবে সে তাই করবে। তবে পুরো বিষয়টা চামেলি নিজেও জানে না। পরী এগিয়ে গেল চম্পার দিকে, বলল, একটু খাও চম্পা। না ভাবি, আপনার লাইগে আনছি, আপনি খান। আমার জন্য এত দরদ কেন তোমাদের? এত খাওয়াচ্ছ কেন আমাকে? কি মিশিয়েছ পায়েসে? চম্পা ঘামতে শুরু করছে। পরী জানলো কিভাবে? পরী চম্পার গাল চেপে ধরে বাটি শুদ্ধ মুখে ঢেলে দিল। চম্পা পরীর থেকে ছিটকে সরে গেল, দৌড়ে বাইরে এসে সঙ্গে সঙ্গে বমি করে দিল। পরী নিজেও বাইরে চলে এসেছে। চম্পা পিছনে ফিরতেই এক হাতে গলা টিপে ধরে চম্পার। পরী শক্ত হাতের বাঁধন শত চেষ্টা করেও পরীর থেকে ছাড়াতে পারল না।
পরীর চোখে রাগ দেখে ভীষণ ভয় পাচ্ছে চম্পা। হিংস্র মানবিক ন্যায় চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছে চম্পাকে। আমার হিংস্রতা দেখনি তুমি চম্পা, আজ দেখবে। এই হাতে অনেক পুরুষদের কাবু করেছি, আর তুমি তো একজন নারী মাত্র। চম্পা মুখ দিয়ে কথা বের করতে পারল না, শ্বাস আটকে আসছে ওর, চোখে ঝাপসা দেখছে। সে হাত নাড়িয়ে চামেলিকে বলছে তাকে বাঁচাতে, কিন্তু চামেলি নিজেই ভয় পেয়েছে। হঠাৎ করে পরীর হলো কি তা সে নিজেও জানে না। পরী আবারও বলল, আমার স্বামী একান্তই আমার। তুমি কি ভেবেছো বাচ্চা জন্ম না দিতে পারলে আমি তার সাথে তোমার বিয়ে দেব? এতই সহজ? আমার স্বামী আমার ভালোবাসা। কষ্ট পেলে দুজনে একসাথে পাবো, আর হাসলে একসাথে হাসবো। আমার দেহ আলাদা হলেও আত্মা কিন্তু এক। পারলে আমাদের আলাদা করে দেখাও। ঝটকা মেরে চম্পাকে ফেলে দিল পরী। মাটিতে শুয়ে কাশতে লাগলো সে। চামেলি দ্রুত বোনকে ধরে ওঠায়, বলে, কি হয়েছে ভাবি? তুমি এমন করতেছো কেন? আপা কি করছে? তুমি বুঝবে না, কিন্তু এটা জেনে রাখো তোমার মা এবং তোমার বোন জঘন্য অপরাধ করেছে। পরী নিজের ঘরে চলে গেল। যতক্ষণ চম্পার সামনে থাকবে ততক্ষণ ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। চামেলি তার বোনকে ঘরে নিয়ে গেল এবং সাথে সাথেই সব বলে দিল। হেরোনা কিছুটা বিচলিত হলেও তেমনভাবে নিল না বিষয়টা। পরী আর কি বা করতে পারবে, আর সেহরান তো তার সাথে কথাই বলে না। তবুও রাতে তিনি দুই জাকে ঘরে ডাকলেন গভীর পরামর্শ করতে। হেরোনা বললেন, সেহরান তো সব চাই না গেল, এখন তো সব দিক গেল, কি করি এখন? ছোট যা কনক বললেন, ভাবি আমি কই বাদ দেন ওই সব, ওই জমি আমরা পামু না। কনককে ধমক দিলেন হেরোনা, তুই চুপ থাক, এতদিন জমি আমরা খাইলাম, অহন তো আমগো হইয়া গেছে, আমরা দিমু না জমি। তোর ভাইয়ের লগে এই নিয়ে কথা কইতে হইব। কোন ঝামেলায় পড়লাম রে? দরজায় ঠকঠক আওয়াজ। চম্পা গিয়ে দরজা খুলে দিল, কিন্তু সে অবাক হলো পরীকে এ সময় দেখে। শান্ত চোখে চম্পা দেখে নিল পরীকে। আজ যেন পরীকে ভয়ানক সুন্দর লাগছে। লাল শাড়িতে পরীর মতো লাগছে। স্মিত হাসলো পরী। পরীর সবকিছু আজকে ভয়ানক মনে হচ্ছে চম্পার কাছে। পরী বলল, ভেতরে আসতে দিবে না? চম্পা দ্রুত দরজা হতে সরে দাঁড়ালো। সবাইকে অবাক করে দিয়ে দরজাটা আটকে দিল পরী। হেরোনা বলল, দরজা আটকাও কেন তুমি? জবাব না দিয়ে পরী চম্পাকে বলে, আমাকে বসতে দাও, সব কথা দাঁড়িয়ে বলবো নাকি? জল চকিয়ে এনে বসতে দিল পরীকে। পরী শান্ত স্বরেই বলল, আমাকে ওই ওষুধ খাওয়ানোর পিছনের কারণটা কি শুধুই চম্পা, নাকি আরো অন্য কারণ আছে? কথাটা বলে হেরোনার চোখে চোখ রাখে পরী। হেরোনা জবাব দিল, তোমারে এত কথা কমু না, ঘরে যাও। রূপ দিয়ে সেহেরানের বশ করলেও আমগো পারবা না। পরী হাসল, বলল, নারীর রূপে পুরুষ বশ হয়, আর নারীরা ঈর্ষান্বিত হয়। আমি সত্য জানতে চাই, বলে ফেলুন। না হলে এই মাইয়া কি করবা তুমি? মারবা নাকি? সাহস তো কম না। পরী সোজা হয়ে বসে, তারপর বলে, আমি যখন খুন করি তখন আমার বয়স 13 বছর। তাহলে ভেবে দেখুন, 13 বছরে একটা খুন করেছি, আর এখন 4টা খুন করার সাহস আছে আমার মধ্যে। হেরোনা নড়ে চড়ে বসলো। পরী কি সত্যি বলছে নাকি ভয় দেখাচ্ছে? অতটুকু মেয়ে মানুষ মারবে কিভাবে? সে বলে, মস্করা করতেছো আমগো লগে? আমি কি আপনার বিয়াই লাগি যে মজা করব? এই হাতে দা তুলে নিয়েছিলাম সেদিন, সুরের বাচ্চাটার ঘাড়ে এক কোপ মারতেই সে শেষ। ওর রক্তে ভিজেছি সেদিন। পরীর কথা শেষ করার আগেই বজ্রপাতের শব্দ এলো। পরীর বাদে সবাই কেঁপে উঠল। বিকেল থেকে আকাশে মেঘ ছিল, এখন হয়তো বৃষ্টি হবে, সেই আভাস দিচ্ছে প্রকৃতি। পরী আবারও বলতে লাগলো, তবে আমার সবচেয়ে খারাপ লেগেছিল কেন জানেন? ওর ঘাড় থেকে মাথাটা আলাদা করতে পারেনি। মেজাজটাই খারাপ হয়ে গেল। পরীর কথাগুলো সবাইকে ভয় পাইয়ে দিল, তবে কেউ কোনো কথা বলল না দেখে পরী আবারও বলে, আপনাদের এসব কেন বলছি তার কারণ জানতে চাইবেন না? কারণ হলো, এবারের মতো আপনাদের ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বার কিছু করার আগে নিজের ঘাড়ের কথা চিন্তা করবেন। এখন বাকি কারণটা কি ভালোভাবে বলবেন, নাকি শ্বাসনালী চেপে ধরে কথা বের করতে হবে? কনক খুন খারাপে ভয় পায় খুব। পরীর কথাটা সে বিশ্বাস করে ফেলেছে, তাই সব সত্য গড়গড় করে বলে দেয়। হেরোনা চেয়েও আটকাতে পারে না। হেরোনা এখনো পরীর কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কিন্তু চম্পার কেন জানি মনে হচ্ছে পরী সত্যি বলছে। পরী আজ যেভাবে ওর গলা চেপে ধরেছিল, মনে হচ্ছে আজ সে মরেই যাবে।
ওই হাতে নিশ্চিত কাউকে মেরেছে পরী। কনকের কথা শুনে পরী বলে, এটুকু সম্পদের জন্য আপনারা একটা মেয়ের মাতৃত্ব কেড়ে নিলেন। বাহ, খুব ভালো। এর থেকেও আরো বেশি সম্পদ পাবেন আপনারা। আমি দেব, তবে তার সাথে আমার মাতৃত্ব ফিরিয়ে দিতে পারবেন? ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সবাই চুপ করে আছে। শুধু বৃষ্টি পড়ার শো শো শব্দ ভাসছে চারিদিকে। পরী সবার দিকে তাকিয়ে আছে। এবার সে দরজার শব্দে সেদিকে তাকায়। দরজা খুলে চম্পা। বাইরে থেকে শায়রের কণ্ঠস্বর শোনা গেল, ঘরে চলুন পরিযান। পরী কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। ঘরে যেতে যেতেই অনেকটা ভিজে গেল পরী। শায়ের আরো বেশি ভিজে গেছে। আড়ত থেকে ফিরতে ফিরতে ভিজে জুবুথুবু সে। পরীকে ঘরে না দেখে শায়ের বুঝে গেছে সে কোথায় থাকতে পারে। ঘরে আসতেই শায়ের বলে, আপনি ওই ঘরে কেন গিয়েছিলেন? আর কখনোই যাবেন না। পরী কথা বলল না, চুপচাপ গামছা এনে শায়ের মাথা মুছতে লাগলো সে। শায়ের নিজেও চুপ রইল। একটু পরে বলে উঠল, আপনি কাকে খুন করেছেন পরিজান? আপনি সব শুনেছেন দেখছি। এটা বলবেন না যে আপনি ভয় দেখানোর জন্য বলেছেন। আমি আপনার কথাতে বুঝেছি আপনি সত্যি বলেছেন। প্রসঙ্গ পাল্টে ফেলে পরী, বলে, সুরমা পড়লে আপনাকে এত ভালো লাগে কেন মালি সাহেব? আপনার সব সৌন্দর্য কেন ওই চোখে ঢেলে দিয়েছেন বিধাতা? আমার যে নেশা ধরে যায়। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। আমাকে আজ ভালোবাসা দিবেন মালি সাহেব? আগের থেকে আরো বেশি ভালোবাসা চাই আমার। পরীকে কেমন যেন উন্মাদ মনে হচ্ছে শায়েরের। আজকের ঘটনাটা ওকে কেমন যেন ঘুরে ফেলে দিয়েছে। শায়ের বলল, আপনার কি হয়েছে পরিজান? শরীর খারাপ করছে? আপনার ভালোবাসার অসুখ আজীবন থাকবে আমার। আমাকে সুস্থ করতে কোনোদিন পারবেন না আপনি। কথা শেষ করতেই শায়েরের বুকে ঢলে পড়ে পরী। শায়ের পরীকে কোলে তুলে নিল সাথে সাথেই। এইবার সে খেয়াল করলো পরীর সম্পূর্ণ চুল ভেজা, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। শুরু করছি পরিজান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব 38। সকালবেলা কলপারে গিয়ে ইচ্ছে মতো ভিজেছে পরী। মাতৃত্ব হারিয়ে ফেলেছে, এটা সে কিছুতেই মানতে পারছে না। আর কি কখনো মা হওয়া সম্ভব কি পরীর পক্ষে? বেশি ভেজার কারণে শরীরে জ্বর নেমে এসেছে। তারপর আজকের ঘটনা পরীর মস্তিষ্কে বেশ গভীরভাবে আঘাত করেছে, যার জন্য উল্টাপাল্টা বকছে। পরীকে পালঙ্কে শুইয়ে দিয়ে কাঁথা টেনে দিল শায়ের। সে নিজে উঠতে গেলে পরী হাতটা টেনে ধরে। হারিকেনের টিমটিম আলোতে শায়ের খেয়াল করে অস্থির চিত্ত নয়নে তাকিয়ে আছে পরী। জ্বরে ফর্সা মুখখানা রক্তিম বর্ণ ধারণ করেছে। অসম্ভবভাবে কাঁপছে ঠোঁট দুটো। পরিকম্পিত কণ্ঠে বলে, আপনার সব ভালোবাসা আমাকে দিন না মালি সাহেব, যাতে আপনার কাছ থেকে আর কেউ ভালোবাসা না চায়। সবাই যেন খালি হাতে ফিরে যায়। আপনার সব ভালোবাসা শুধু আমার কাছে থাকবে। পরীর মাথায় হাত বুলিয়ে দিল শায়ের। তারপর বলল, আপনার শরীরে জ্বর এসেছে পরিজান, আপনি একটু চুপ করে শুয়ে থাকুন। পরী হাতটা আরো শক্ত করে চেপে ধরে, বলে, না আমি ঠিক আছি। কেন পাগলামি করছেন? আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। একটু শান্ত হন। আপনাকে ছেড়ে যেতে কখনো দিলে তো যাবেন। শায়ের পরীর থেকে হাত ছাড়িয়ে পরনের ভেজা পাঞ্জাবিটা খুলে ফেলে। ভেজা পোশাক বদলে আবার পরীর পাশে এসে বসে। পরীর কপালে হাত রেখে দেখে জ্বর ক্রমাগত বেড়ে চলছে। শায়ের জলপট্টি দিতে চাইলে পরী বারণ করলো। পরীর বারণ উপেক্ষা করতে শায়ের পারল না। পরী জেদ ধরে বসে আছে। শায়ের পড়ল বিপাকে। পরী উঠে বসে জড়িয়ে ধরে শায়েরকে। উত্তাপে কেঁপে উঠল শায়ের। আপনি ভিজেছেন কেন পরিজান? এখন তো কষ্ট পাচ্ছেন। আপনি পাশে থাকলে আমার কোনো কষ্ট হবে না। বহু কষ্ট পার করে আপনার কাছে সুখের ঠিকানা খুঁজে পেয়েছি। আমার আর কষ্ট হবে না। আমার কাছেই তো আপনার সব কষ্ট। আপনার মতো চাঁদের গায়ে আমার মতো কলঙ্ক মানায় না পরিজান। আকাশের চাঁদের গায়ে যে কলঙ্ক আছে তার চাঁদের সৌন্দর্য বহন করে, তেমনি আপনিও আমার কলঙ্ক। এই কলঙ্ক ছাড়া আমার অস্তিত্ব নেই। বৃষ্টির তোড় বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। পরীকে বুকে জড়িয়ে ধরে বসে আছে শায়ের। পরী ঘুমায়নি। সে শায়েরকে এটা ওটা জিজ্ঞেস করছে, আর শায়ের উত্তর দিচ্ছে। শায়ের বুঝতে পারছে পরী কেন এরকম করছে। সে মা হতে পারবে না কখনো। কষ্ট তো হবেই। নিজের কাছের মানুষ যে এমন বিশ্বাসঘাতকতা করবে তা শায়ের ভাবেনি।
সে তো ওদের কোনো ক্ষতি করেনি, তাহলে তারা কেন এরকম করলো? পরীকে অনেক মেহনত করে ঘুম পাড়াতে হলো। পরীর জ্বর নামানো পর্যন্ত সাহের জেগেছিল, জলপট্টি দিয়েছিল। সকাল হলো কিন্তু বৃষ্টি কমলো না, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল। বৃষ্টি বৃষ্টি মাথায় সাহের কোথায় যেন বেরিয়ে গেল। ফিরল ঘন্টা দুয়েক পর, হাতে তারে কিছু কাগজপত্র। পরী চুপচাপ সাহের কাজ দেখতে লাগলো। সবকিছু ঠিকঠাক করে বের হতে নিলে পরী জিজ্ঞেস করে, আবার কোথায় যাচ্ছেন? আর ওসব কিসের কাগজ? সাহেরের মনে হলো এবার পরীকে সব জানানো উচিত। সে পরীর কাছে এসে বলে, আমার ভাগে যেটুকু জমি আছে তার দলিল এগুলো। আমি সব ওদের দিয়ে দিব, বিনিময়ে আমি আপনাকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। পরী কথা বলল না, শুধু সাহেরের দিকে তাকিয়ে রইল। সাহের পরীর গালে হাত রেখে বলল, নিজের সাধ্যের মধ্যে না রানীর মতো করে রাখবো আপনাকে। রাজা হতে পারবো না কখনো, তবে কোনো রাজার সাধ্য নেই আমার মতো হওয়ার। আমার মতো করে আপনাকে কেউ আগলে রাখতে পারবে না পরিজান। সাহেরের হাতে হাত রাখে পরী, স্মিত হেসে বলে, আপনার মনের রাজ্যের রানী হতে পারলেই হবে। আপনি সব দিয়ে দিন ওদের, আপনার ভালোবাসাতেই বেঁচে থাকতে পারবো। পরী সম্মতি পেয়ে সাহের ছুটল হেরুনার ঘরের দিকে। চম্পা তখন মন খারাপ করে বসেছিল। সাহেরকে আসতে দেখে সে উঠে দাঁড়ালো। সাহের বলল, তোর মা কোথায়? চম্পার গলা দিয়ে কথা বেরোলো না, গলাতেই সব কথা আটকে গেল। আঁচলে হাত মুছতে মুছতে হেরুনা এলো। সাহের দলিলটা হেরুনার হাতে দিয়ে বলে, এই নিন আপনাদের জমি। এটুকু সম্পদের জন্য আমার সব কিছু তো কেড়ে নিলেন, এবার আশা করি শান্তিতে থাকবেন। আপনাদের কারো ছায়া যেন আমার পরিজনের উপর না পড়ে। আমার ধৈর্যের বাঁধ ভাঙার সময় কিন্তু এসে পড়েছে, তাই সাবধান। ঘর থেকে বের হওয়ার আগে সাহের চম্পাকে উদ্দেশ্য করে বলে, যে মানুষটা তোকে এত কাছে টানলো আর তার এত বড় ক্ষতি করতে তোর বুক কাঁপলো না? তোর মুখ যেন দ্বিতীয়বার আমি না দেখি। সাহের চলে গেল। চম্পা কাঁদতে লাগলো মাটিতে বসে। হেরুনার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার সম্পদ তো তুমি পাইছো মা, আমি কেন আমার সম্পদ খোয়াইলাম? তুমি পারলা না আমার সম্পদ আয়না দিতে। হেরুনার মুখ গম্ভীর দেখলেও সে মনে মনে ভীষণ খুশি। সাহের যে ওকে সব দিয়ে দিয়ে গেছে। তিনি এও ভাবলেন এবার চম্পাকে বড় ঘরে বিয়ে দিবেন, তাহলেই ওনার ষোলকলা পূর্ণ হবে। দিন মাস পেরিয়ে বছর ঘোরে। পরী মন খারাপ করে বসে থাকে বাড়ির জন্য, কিন্তু সময়ের অভাবে সাহের পারে না পরীকে নিয়ে যেতে। কিন্তু তার ভালোবাসার কোনো কমতি রাখেনি সাহের। পরী কখনো প্রশ্ন করতে পারেনি সাহেরকে, জিজ্ঞেস করতে পারেনি সাহের তাকে ঠিক কতখানি ভালোবাসে। তার প্রমাণ সে পদে পদে পেয়েছে। সাহেরের ছোট ঘরটাকে রাজপ্রাসাদ মনে হয় পরীর। সারা দিন রাত ঘরে বসে কাটে ওর। সেদিনের পর থেকে পরী সম্পূর্ণ একা থাকে। চম্পা তো আসেই না, এমনকি চামেলিকেও আসতে মানা করেছে, কেননা চামেলি সহজ সরল মানুষ, কখন কি বুঝিয়ে পাঠাবে কে জানে। তবে মাঝে মধ্যে চামেলি উঠোনের দরজা খুলে উঁকি দিয়ে দু এক কথা বলে, আবার চলে যায়। এমনি একদিন চামেলি এসে বলল, ভাবি, আপার বিয়া ঠিক হইছে। তাই নাকি? কোথায়? পাশের গ্রামে সুজনের লগে। মাই কইল এই শুক্রবার বিয়া। পরী কথা বলল না। একটু চুপ থেকে চামেলি আবার বলে, আমার ভালো লাগে না ভাবি, তুমি তো আইবা না বিয়াতে। আমি একলা একলা কি যে করমু? কিছু করার নেই চামেলি, তোমার ভাই চায় না আর আমিও চাই না। আপার মা একটুও ভালা না ভাবি, সায়ের আসার সময় হয়ে গেছে। তাই পরি বলল, তুমি এখন যাও চামেলি, তোমার ভাই এখনই চলে আসবে, তোমাকে দেখলে বকবে। চামেলি মন খারাপ করে প্রস্থান করলো। পরিও নিজের কাজে চলে গেল। সবকিছু জানার পর খুশিনাও তার ভাইয়ের বউদের সাথে কথা বলে না। তিনি পরীকে নিয়ে ছোটের নানা ফকিরের কাছে। মাতৃত্বের স্বাদের জন্য পরী নিজেও যায়, কিন্তু কোনো লাভ হয় না। কত ওষুধ খেয়েছে তার ইয়াদ্দা নেই। দিন শেষে পরী হতাশই হয়েছে, তবু আল্লাহর উপরে ভরসা রাখছে। সায়ের ফিরলে ওর মন খারাপ কখনোই তাকে বুঝতে দেয় না। পরী জানে ওর হাসি মুখ দেখলে সায়ের সব ক্লান্তি দূর হয়ে যায়। চম্পার বিয়েতে সায়েরকে দাওয়াত করে যায় আকবর, কিন্তু সাথে সাথেই তা প্রত্যাখ্যান করে সায়ের। আকবর কিছু বলার সুযোগও পেল না। সায়ের সে সুযোগ কখনো দেবে না। পরী নিজেই সায়েরকে বলে, ফিরিয়ে না দিলেই পারতেন, নিজের লোকই তো, অন্তত বিয়েতে না হয় থাকুন।
আমি শুধু আপনার সাথে বাকি জীবনটুকু কাটাতে চাই। এছাড়া অন্য কাউকে আমাদের মাঝে আনতে চাই না। ওদের ক্ষমা করলেও আমার ক্ষোভ কিন্তু যায়নি। আপনি ওদের হয়ে কিছু বলতে আসবেন না। আর কোনো বাক্য পরে উচ্চারণ করে না। সে শায়েরকে যতটা চায় তার চেয়েও গভীরভাবে শায়ের পরীকে চায়। এভাবেই দুজনের ছোট্ট সংসারে সময় কেটে যাচ্ছে। চম্পার বিয়ের আগের দিন খুশিনাকে ধরে বেঁধে সবাই নিয়ে গেল। যতই হোক তার তো যাওয়া উচিত, একমাত্র ফুপু বলে কথা। শায়ের নিজেই খুশিনাকে যেতে বলছে। শায়ের তাই সন্ধ্যা হতেই বাড়িতে এসে পড়ছে, না হলে পরি একা হয়ে যাবে। হঠাৎই চম্পা ছুটে আসে এবং জাপটে ধরে শায়েরকে। আকস্মিক ঘটনাতে শায়ের নিজেকে ছাড়ানোর বদলে চুপ করে দাঁড়িয়ে থাকে। চম্পা কাঁদতে কাঁদতে বলে, মাফ করো শেহরান ভাই, আমি মার কথা সব করছি। আমি তো ইচ্ছা কইরা কিছু করি নাই। আমি তো তোমারে চাই, এমনে ছাইরা দিও না। আমি বিয়া করতে চাই না, মইরা যামু আমি। হাতে টান লাগাতে ঘাড় ফিরিয়ে তাকায় সে। পরি এক ঝটকায় চম্পাকে শায়ের থেকে ছাড়িয়ে আনে। ক্রোধ নিয়ে তাকিয়ে বলে, তোমার মুখটা আমি দেখতে চাই না চম্পা। আমার স্বামীকে ছোঁয়ার সাহস দ্বিতীয়বার দেখিও না। আমি কিন্তু অত ভালো মেয়ে না যে বারবার তোমার অপরাধ ক্ষমা করে দেব। চম্পাকে কথা বলার সুযোগ না দিয়ে পরি ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। সে চুপ করে দাঁড়িয়ে রইল। সে চম্পাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার কথাটা পরিই বলে দিয়েছে। পরি যে একা কত লড়াই করছে তা ধারণার বাইরে। চম্পার বিয়ে না হওয়া পর্যন্ত শায়ের আর বাড়িতে আসলো না। তবে বিকালে একটা চিঠি এসেছে শায়েরের নামে। চামেলি খামটা এসে পরীকে দিয়ে যায়। চিঠিটা ওলট পালট করে দেখে পরি। চিঠির উপরে দেওয়ার ঠিকানা দেখে সে। নুরনগর থেকে এসেছে চিঠিটা। পরি একবার ভাবলো খুলে দেখবে। যেহেতু চিঠিটা শায়েরের নামে, তাই অন্যের চিঠি খোলা ঠিক না ভেবে পরি খুলল না। রাতে শায়ের ফিরতেই চিঠিটা দিল পরি এবং বলল, নুরনগর থেকে আপনাকে কে চিঠি পাঠিয়েছে? নামটা লেখিনি, খুলে দেখুন তো। শায়ের চিঠিটা হাতে নিয়ে আবার রেখে দিল। বলল, এখন পড়তে ইচ্ছে করছে না, পরে পড়ব। পরি ভাবলো শায়ের ক্লান্ত, তাই চিঠিটা আগের স্থানে রেখে দিল। তবে শায়েরকে বিচলিত দেখাচ্ছে খুব। কোনো ঝামেলা হয়েছে? রাতে তেমন ঘুম হলো না পরির। ভয়ানক একটি স্বপ্ন দেখে জেগে উঠল সে। শুরু করছি পরিজন উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ৩৯। গ্লাসের সবটুকু পানি খেয়ে ক্ষান্ত হলো পরি। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে শায়ের দিকে তাকালো। একটু আগেই সে স্বপ্ন দেখেছে কয়েকজন কালো মুখোশধারী লোক তার কাছ থেকে শায়েরকে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাচ্ছে। তারপর ওর হাত পা বেঁধে রেখেছে। একজন হাতে করে ধারালো অস্ত্র নিয়ে এসে যেই না শায়েরের গলায় বসাতে যাবে, ঠিক তখনই ঘুম ভাঙে পরির। সে ঘামছে খুব। এমন বাজে স্বপ্ন সে কখনোই দেখেনি। শায়ের যাতে টের না পায় তাই সে আবার শুয়ে পড়ল। শক্ত করে শায়েরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আপনাকে কখনো হারাতে দেব না। আমাকে বিলীন করে হলেও আপনার অস্তিত্ব আমি টিকিয়ে রাখবো। সে রাতখানা আর ঘুমাতে পারল না পরি। শায়েরকে জড়িয়ে ধরেই শুয়ে রইল। ভোরবেলায় ঘুমালো পরি। ততক্ষণে শায়ের উঠে পড়েছে। পরীকে ঘুমাতে দেখে সে আর ডাকলো না। ফুপুকেও ডাকতে মানা করে দিল। পরি ঘুম থেকে উঠে শায়েরকে পেল না। সে বুঝলো তার স্বামী নিজ কাজে চলে গেছে। শায়ের জানে পরি প্রায় রাতই নির্ঘুম কাটায়। তার কারণ পরির বিষণ্ণতা। পরি আজও তার মাতৃত্ব নিয়ে মন খারাপ করে। রাতে ঘুম হয় না তার। এজন্য প্রায়শই দেরিতে ঘুম ভাঙে পরির। তাই শায়ের ওকে বিরক্ত করে না। রাতে স্বপ্নটা পরিকে বেশ ভাবায়, কিন্তু পর মুহূর্তে যখন শায়েরের সান্নিধ্য পায় তখন সব ভুলে যায়। পরি শায়েরকে চিঠির কথা জিজ্ঞেস করতে সে বলে, নুরনগরে ওর একজন বন্ধু আছে। ওর মা অসুস্থ, তাই টাকা চেয়ে চিঠি লিখেছে। সেজন্য শায়েরকে টাকা নিয়ে নুরনগরে যেতে হবে। পরি বলে সেও যাবে, কিন্তু শায়ের রাজি হয় না। তার আড়তে কাজ আছে, তাই সে একদিনের ছুটি নিয়ে সেখানে গিয়ে টাকা দিয়ে আবার চলে আসবে এবং পরে বেশ কিছুদিন ছুটি নিয়ে পরীকে ওর গ্রামে বেড়াতে নিয়ে যাবে। পরি তাতেই রাজি হলো। তারপর কেটে গেল কয়েক মাস। শায়ের ছুটির জন্য চেষ্টা করেও ইলিয়াসের থেকে ছুটি পেল না। পরি নিজেও অপেক্ষা করে ছুটির জন্য। ইচ্ছারা শায়ের বোধহয় আর ছুটি পাবে না। তাই পরির অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। এমনি একদিন দুপুরবেলা শায়ের দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গেছে। পরি উঠানের কোণে বসেছিল। হঠাৎই এসে থমকে গেল।
পরিচিত একটা মুখ দেখে জুম্মান জুম্মান বলে দৌড়ে গেল তার কাছে। খুশি হয়ে বলে, জুম্মান কেমন আছিস? আমি খুব খুশি হয়েছি তোকে দেখে। জুম্মানের হাবভাব দেখে পরীর ভালো লাগলো না, কেমন ফ্যাকাশে হয়ে আছে মুখটা। পরী জিজ্ঞেস করলো, কি হয়েছে জুম্মান? সব ঠিকঠাক আছে তো? বাড়ির সবাই ভালো আছে? থমথমে গলায় জুম্মান বলে, বড় আমার অসুখ করেছে আপা, ডাক্তার কইছে বাঁচবো না, তোমারে নিয়ে যাইতে কইছে, তুমি যাইবা না? পরী মুহূর্তেই চুপ হয়ে গেল। অবিশ্বাস্য লাগলো জুম্মানের কথাগুলো, তবে পর মুহূর্তে মায়ের জন্য মনটা কেঁদে উঠল পরীর। চোখ থেকেও নোনা জল গড়িয়ে পড়ল। সে বলল, কি হয়েছে আম্মার? তুই এসব কি বলছিস জুম্মান? তোমারে দেখতে চাইছে আম্মা, আহো আমার লগে। তুই একা এসেছিস? না, আব্বা গাড়ি আর লোক পাঠাইছে, তুমি আহো তাড়াতাড়ি। আমি যাব জুম্মান, কিন্তু উনি আসুক একসাথে যাব। সায়ের ভাই পরে যাইবেনে, তুমি আগে আহো। বড় আম্মা মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না, মরার আগে তোমারে দেখতে চায়। মায়ের মরার কথা শুনে পাগল প্রায় পড়ি। তাছাড়া রাত ছাড়া সাহের ফিরবে না, কাকে দিয়ে সাহেরকে খবর পাঠাবে তাও মাথায় আসছে না পরীর। তাই সে খুশি নাকে সবটা খুলে বলে। ফুপু পরীকে আশ্বস্ত করে, সে পরীকে জুম্মানের সাথে যেতে বলে। সাহের আসলে সে নিজ দায়িত্বে সাহেরকে নুরনগরে পাঠিয়ে দিবে। পরী কিছু না ভেবেই জুম্মানের সাথে নুরনগরের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সারা রাস্তা কাঁদতে কাঁদতে গেল পরী। বারবার আল্লাহর কাছে মায়ের জন্য সময় ভিক্ষা চাইতে লাগলো। পরী যাওয়া অবধি যেন মালা বেঁচে থাকে। চোখের জলে বুক ভাসাতে ভাসাতে পরী পৌঁছালো জমিদার বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে সে দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। বৈঠক পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই কুসুমের মুখোমুখি হলো সে। পরীকে দেখা মাত্রই কুসুমের হাতের থালা বাসন ঝমঝম শব্দে মেঝেতে পড়ে গেল। চোখের কোণে জল দেখা দিল তার। কুসুম দৌড়ে পরীর কাছে এসে বলে, পরী আপা, আপনি এখানে কেন আইছেন? পরী জবাব না দিয়ে বিচলিত হয়ে মালার ঘরের দিকে এগোলো। কুসুম ওর হাত টেনে ধরে বলে, আপনি চইলা যান আপা, বাড়ি তখন কেউ নাই, আপনি পালাইয়া যান তাড়াতাড়ি। পরী অবাক হলো কুসুমের কথা শুনে। কি যা তা বলছিস কুসুম? আম্মা অসুস্থ, আমি দেখতে আসছি। আম্মা কোথায়? আম্মা, আম্মা! জোর গলায় পরী মালাকে ডাকতে লাগলো। রূপালী ঘর থেকে ছুটে এলো। পরীকে দেখে সে পরীর হাত চেপে ধরে বলে, পরী, তুই এখানে এসেছিস কেন? তোমরা এমন করছো কেন আপা? আমি এসেছি তো কি হয়েছে? আম্মা অসুস্থ, আমি আম্মাকে দেখতে এসেছি। রূপালী ধমকে বলল, কে তোকে বলছে আম্মা অসুস্থ? জুম্মান গিয়েই তো আমাকে বলল, এরপর আমি জুম্মানের সাথে চলে এলাম। রূপালী ভয় পেয়ে গেল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বলল, তার মানে সাহের তোর সাথে আসেনি? একা কেন এসেছিস তুই? এখন কি হবে? রূপালী ভীত চোখে এদিক ওদিক তাকাচ্ছে, ভয়ে রীতিমতো কাঁপছে সে। এমন সময় মালাকেও দেখা গেল। সে পরীর গলার আওয়াজ পেয়ে এসেছে। মালাকে দেখে পরী দ্রুত পদে তার কাছে গেল। মালা দুই বাহু ধরে মালাকে দেখতে দেখতে বলল, আম্মা, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? রূপালীর মতো মালাও কাঁদছে। সে পরীকে বলল, তুই এখান থেকে চইলা যা পরী, ওরা আহার আগে তাড়াতাড়ি যা। পরী আর পারছে না, সবাই কেন ওকে চলে যেতে বলছে। মালাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে, তাহলে জুম্মান কেন ওকে মিথ্যা বলে আনলো? পরী চিৎকার করে বলে, তোমরা সত্যিটা বলবে, কি হয়েছে? আম্মা যখন সুস্থ, তাহলে জুম্মান মিথ্যা বলে আমাকে আনলো কেন? আর এখন আমাকে পালাতে বলছো কেন? এই বাড়িতে হচ্ছে কি? রূপালী পরীর হাত টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, পরে শুনিস ওসব কথা, আগে নিজের জীবন বাঁচা। তুই এক কাজ কর, ছাদে গিয়ে যেভাবে আগে বাড়ির বাইরে যেতিস সেভাবে চলে যা, বাইরে এখন অনেক কড়া পাহারা। রূপালী পরীর হাত টানতে লাগলো, কিন্তু পরী এক পাও নড়ল না। সে আজকে সব জেনেই যাবে। রূপালী পরীর হাত টানতে লাগলো, কিন্তু পরী এক পাও নড়ল না। সে আজকে সব জেনেই ছাড়বে। সে বলে উঠল, আমি যাব না আপা, আগে তোমরা আমাকে সব বলো, না হলে আমি কোথাও যাব না। বেশি কথা না বলে নিজের ঘরে যাও পরী। আফতাবের কণ্ঠস্বর শুনে পিলে চমকে গেল সবাই। শুধুমাত্র পরীই স্থির দাঁড়িয়ে রইল। কুসুম থালা বাসন উঠিয়ে চলে গেল। মালা আর রূপালী আগের ন্যায় দাঁড়িয়ে রইল। পরী আফতাবের নিকটে গিয়ে বলে, আমাকে বলুন কি হয়েছে? আমার তো সুস্থ, তাহলে জুম্মান মিথ্যা কথা বলল কেন? সব সত্যি আমি জানতে চাই, তোমাকে সব বলা হবে এবং আজ রাতেই সব জানতে পারবে তুমি। সব জানতে হলে এখন ঘরে যাও। পরে নিজ ঘরে গেল না, আজ তার সব প্রশ্নের জবাব চাই।
তাই সে কড়া গলায় বলল, আমি কোথাও যাব না, আমাকে বলুন কি হয়েছে। আফতাব এগিয়ে গেল মালার দিকে, এক হাতে গলা চেপে ধরে মালার। মেয়েকে থামাও মালা। শেষ সময়ে ওর এত কথা সহ্য হচ্ছে না। পরে বিস্মিত নয়নে তাকালো নিজের জন্মদাতার দিকে। এই কোন রূপ দেখছে আফতাবের? রূপালীর দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে কাঁদছে। মালার শ্বাস আটকে আসছে। পরে এতক্ষণে হুঁশ ফিরল। সে দৌড়ে গিয়ে নিজের সব শক্তি দিয়ে ধাক্কা দিল আফতাবকে। ছিটকিয়ে দূরে সরে যায় আফতাব। মালাকে বুকে জড়িয়ে ধরে বলে, আম্মা, আপনি ঠিক আছেন তো? মালা ঘন ঘন শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নাড়ল। পরে আফতাবের দিকে তাকিয়ে বলে, আপনার হয়েছে কি আব্বা? আম্মার গায়ে হাত তুলছেন কেন? আফতাব কথা বলে না। পরীর সাথে এখন তিনি পেরে উঠবেন না, তাই তিনি অন্দর ত্যাগ করলেন। আফতাব যেতেই রূপালী মালার কাছে এসে জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কোন অভিশাপ লাগলো আম্মা? আমাদের জীবনটা এমন কেন হলো? সত্যিগুলো চোখের আড়ালে থাকলেই কি বা হতো আম্মা? রূপালী কাঁদছে আর পরি দেখছে। সে প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গেছে, তাই অবুঝ নয়নে মা আর বোনকে দেখছে সে। রূপালীর হঠাৎ কান্নার বেগ কমিয়ে পরীকে বলে, তুই না প্রশ্ন করেছিলি কি হয়েছে? সবচেয়ে সত্যি কথাটা আজ তোকে বলবো। পরীর চাহনিতে রূপালীর চোখের পানি মুছল। তারপর বলল, যে সুখান পাগলাকে তুই চিনিস, সে আর কেউ নয়, সে হচ্ছে রাখাল। পরী, আমাদের সোনা আপার রাখাল। মালাকে আলতো করে ধরে বসেছিল পরী। রূপালীর কথা শুনে সুরে সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে মেঝাতে বসে পড়ল। সোনা আপা রাখালের সাথে পালাতে পারেনি পরী, আর না পেরেছে সংসার করতে। সোনা আপা তো রাস্তার ধারে কদম গাছের নিচে ঘুমিয়ে আছে পরী। আপার রাখাল ওকে এখনো পাহারা দিচ্ছে। আব্বা তার নিজের হাতে তার মেয়ের ভালোবাসার মেয়েকে কবর দিয়েছে। কথা বলার শক্তি পরী হারিয়ে ফেলেছে। ওর জানা মতে সোনালি রাখালের সাথে দূর অজানায় চলে গেছে, কিন্তু সোনালির গল্পটা যে এখনো নুরনগরেই রয়ে গেছে তা জানতে পারল পরী। বারবার ওর চোখের সামনে সোনালির হাসি মুখটা ভেসে উঠল। পরী সবচাইতে বেশি ভালোবেসেছিল সোনালিকে, তাই ওর মৃত্যুর খবরটা আঘাত হানছে পরীর বুকে। সে অস্ফুট স্বরে বলে উঠল, ওই কবরটা সোনা আপার, আর সুখানি রাখাল। রূপালী পরীর কথাটা শুনে মালাকে জড়িয়ে ধরে। মালাও একসাথে দুই মেয়েকে জড়িয়ে ধরে। তবে কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। সন্ধ্যা নেমে এসেছে ততক্ষণে। তখনই অন্দরে ৬-৭ জনের মতো পুরুষ প্রবেশ করলো। তাদের মধ্যে আফতাব ও আখির আছে। আফতাবকে দেখে মালা পরীকে শক্ত করে জড়িয়ে ধরে, চিৎকার করে বলে, দোহাই লাগে আপনার, আমার পরীরে ছাইরা দেন, ও আপনারে কোনো ক্ষতি করবো না, ওরে আমি সাহেরের কাছে পাঠায় দিমু, ও কোনোদিন এই গ্রামে আসবো না। তোর মেয়েকে ছেড়ে দে আর ও আমাদেরকে শেষ করুক। আমি কি আর ভুল করি? আফতাব হুকুম করলো পরীকে দড়ি দিয়ে বাঁধতে। পরী শুধু হতবিহ্বল হয়ে সব দেখতে লাগলো। ওর নিজের পিতাই ওকে মারার জন্য লোক এনেছে, কিন্তু ওর অপরাধটা কি? মালা শক্ত করে পরীকে ধরে আফতাবের কাছে অনুরোধ করছে। রূপালী বাবার পা ধরে মাপ চাইছে বারবার। দুজন লোক এগিয়ে এসে মালার থেকে পরীকে ছাড়িয়ে নিল। তারপর হাত দুটো দড়ি দিয়ে শক্ত করে বাঁধলো। বাধা দিল না পরী। সে একবার মালাকে দেখছে, আরেকবার রূপালীকে ও আফতাবকে। লোকটা টেনে তোলে পরীকে। পরী এবার বাধা দিল, বলল, আমাকে টেনে নিয়ে যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। পরী মালার সামনে গিয়ে বলল, কাঁদবেন না আম্মা, জানি না কোন কারণে আপনার স্বামী আমাকে মারতে চাইছে। আজ তো সব উত্তর আমি পেয়ে যাব। আমি আসি। যাওয়ার আগে পরী রূপালীকে ওর নেকাবটা নামিয়ে দিতে বলে। রূপালী তাই করে এবং জড়িয়ে ধরে পরীকে। লোকগুলো সময় না নিয়ে পরীকে নিয়ে গাড়িতে তোলে। গাড়ি থেকে নামার পর পরী বুঝতে পারে এটা ওদের বাগান বাড়ি। বড় বড় প্রাচীর দেওয়া চারপাশে, বাইরেও করা পাহারা, ভেতরে সাধারণ কারো ঢোকা নিষেধ। পরী এও বুঝতে পারল যে আজ এই বাড়ির ভেতর থেকে ওর জীবিত ফেরা অসম্ভব। ভারাক্রান্ত মন নিয়ে ভেতরে পা রাখে পরী। একটা ঘরে নিয়ে যাওয়া হলো পরীকে। তারপর একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। পরী চারিদিকে চোখ বুলায়। ঘরটাতে একটা লম্বা টেবিল আর কয়েকটা চেয়ার ব্যতীত আর কিছুই নেই। নিশ্চুপ রইল পরী। লাঠির ঠকঠক শব্দে চোখ তুলে সামনে তাকালো পরী। নওশাদকে সামনে দেখে অবাক হলো না। সবচাইতে অবাক হওয়ার কথা হলো ওর বাবা ওকে মারতে চায়, সেখানে নওশাদ কি? নওশাদ চেয়ার টেনে পরীর মুখোমুখি বসলো।
হাতের লাঠিটা মেঝেতে রাখলো। তারপর পরের দিকে তাকিয়ে হেসে বলল, বাহ, এখনো দেখছি মুখটা ঢেকে রেখেছো। রূপটা কি শুধু সায়েরকে দেখাবে? আমিও তো অপেক্ষা করছি। আমাকে একটু দেখাবে না? না থাক, একটু পর আমি এমনিতেই দেখতে পাবো। তোমার লাশটা তো আমাকেই কবর দিতে হবে। পরীকে চুপ থাকতে দেখে নওশাদ মাথা চুলকে বলল, সাহসী পরী, আজকে চুপ কেন? খুন করবে না? সুশীলকে তো এক নিমিষে শেষ করে দিলে। সাহস আছে তোমার, কিন্তু তোমার বড় বোন সোনালীর খুনিকে শাস্তি দেবে না? শুধু সোনালীর খুনি কেন, পালক আর বিন্দুর খুনিকে শাস্তি দেবে না? পরী সোজা হয়ে বসে, বলে, পালক? ডাক্তার আপা পানিতে ডুবে মরেনি? ঘর কাঁপিয়ে হাসে নওশাদ, বলে, তুমি কি বোকা পড়ি? কিছুই দেখতে জানো না। ঠিক আছে, আমি সব বলছি। অন্তত মরার আগে তোমার সব জানার অধিকার আছে। পালকের কথা পরে বলি, আগে এসে বিন্দুর কথায়। বিন্দুর মৃত্যুর রহস্য কিছুটা তো জানা তোমার। পরি বসা থেকে গর্জে উঠে বলে, কারা মেরেছে বিন্দুকে? কারা নয়, বলো কে মেরেছে? কে মেরেছে জানো? সম্পান মাঝি। মিথ্যা কথা। সম্পান মাঝি আমার বিন্দুকে ভালোবাসতো, সেজন্য সে আত্মহত্যা করেছে। এবার নওশাদ আরো হাসতে লাগলো, যেন কোনো কৌতুক বলছে পড়ি। হাসি থামিয়ে সে বল, ও আচ্ছা, সম্পান আত্মহত্যা করছে বুঝি? তো এই এই পর্বে একটা কথা বলতে চাই, উপন্যাসের মানে নেক্সট পর্বে উপন্যাসের অনেক বড় থ্রিলার আসবে, অনেক সাসপেন্সিভ ঘটনা আছে। সবার সব উত্তর সেগুলোতে আপনারা পেয়ে যাবেন। তো নেক্সট পর্ব দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি পরিজান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব 40। পরীর সামনে দিয়ে কেউ একজন ঢুকলো ঘরটাতে। হাতে থাকা ব্যাগটা থেকে ছোট ছোট কতগুলো ছুরি বের করে লম্বা টেবিলে রাখলো। তারপর কতগুলো বড় বড় ছুরি রাখে। পরী ঘাড় ঘুরিয়ে লোকটিকে দেখতে লাগলো। কালো মুখোশধারী লোকটা ঠিক পরীর স্বপ্নের মতো। অস্ত্রগুলোও সেরকম লাগছে পরীর, কিন্তু সায়রের জায়গায় পরী নিজে বসা। হঠাৎই সায়রের কথা ভীষণ মনে পড়ল পরীর। আজ যদি সে মারা যায় তাহলে সায়ের বাঁচবে কিভাবে? সেও কি পাগল হবে রাখালের মতো? করুণ অবস্থা হবে সায়রের। ভাবতে অস্থিরতা কাজ করছে পরীর ভেতর। মৃত্যু নিয়ে তার ভয় নেই, কিন্তু সায়েরকে নিয়ে সে চিন্তিত। স্বাগতম জমিদার কন্যা পরী, আপনাকে তাসের ঘরে স্বাগতম। আবারও পরিচিত কণ্ঠ শুনে চোখ বন্ধ করে ফেলে পরী। কবির এগিয়ে এসে চেয়ার টেনে নওশাদের পাশে বসলো। পরীকে চোখ বন্ধ করে থাকতে দেখে সে বলে উঠল, ভয় পেলে নাকি পরী? ভয় পেও না, তোমাকে ধারালো অস্ত্র দিয়ে মারবো না, শুধু শ্বাসরোধ করে মেরে ফেলবো, ব্যাস। বেশি কষ্ট তোমার হবে না। কবিরকে থামিয়ে নওশাদ বলে, আরে ভাই থামো, আগে পরীকে সব সত্য জানাতে হবে। মরার আগে সব জানা পরীর দরকার তো। নওশাদ পরীর দিকে তাকিয়ে হাসলো, বলল, আমি কেন আমি যেন কি বলেছিলাম? হ্যাঁ সম্পান, না থাক, শুরুটা থেকেই শুরু করি তাহলে। লম্বা শ্বাস নিল নওশাদ, তারপর বলতে শুরু করে, শুরুটা হোক ফুলমালাকে নিয়ে, মানে তোমার মা। তোমার কাকা তোমার মায়ের সাথে আদৌ কি করেছে তা আমার জানা নেই, তবে এটা জানি সে মোটেও ভালো কাজ করেননি। আসলে বলো তো কি, নারীর সৌন্দর্য সব থেকে বেশি আকৃষ্ট করে পুরুষকে, যেমনটা ফুল আকর্ষিত করে নারীকে। দুটো একই হলো। তোমার বাবা তোমার মায়ের ওই সৌন্দর্যে মোহিত হয়ে বিয়ে করে ঘরে তোলে তোমার মাকে। ভোলা ভালা মেয়েটাকে যেভাবে ঘোরাতো ঠিক সেভাবেই ঘুরতো। তোমার মায়ের এই সৌন্দর্য তার কাল হয়ে দাঁড়ালো। সে কাল আর কেউ নয়, স্বয়ং তোমার কাকা। কিন্তু মানতে হবে, তোমার মা ঠিকই নিজেকে বারবার বাঁচিয়ে নিয়েছিল। এটা তোমার আর রূপালী ভাবের চোখে না পড়লেও সোনালীর চোখে ঠিকই ধরা পড়তো। তখন তোমরা ছোট ছিলে বিধায় কিছু বুঝতে না, তবে সোনালী বুঝতো, তাই সে বারবার আক্রমণাত্মক হয়ে উঠত। এমনকি তোমার কাকাকে অনেকবার মারার চেষ্টাও করেছিল। আর তোমার বাবা সব জেনেও ওর কোনো প্রতিবাদ করতে পারতো না, কেননা তারা দুজনেই মরণ নেশায় আসক্ত হয়ে আছে। সেটা পরে বলবো, এখন আসি সোনালীর কথায়। কোমল মেয়েটার মৃত্যুটা যে ভয়ানক ছিল পরী, তুমি জানো না। নওশাদকে এবার কবির থামিয়ে দিল। সে হেসে বলল, আমার সোনালীর গল্পটা আমিই বলি, তুই থাম। চমকালো পরী। আমার সোনালী বলতে কি বোঝাতে চাইছে কবির? তা বোঝার চেষ্টা করলো, কিন্তু সে বুঝতেই পারছে না। পরীকে চিন্তিত দেখে কবির বলে, আরে পরী, এত ভাবছো কেন? আমি তো সব বলছি।
আমার সোনালি বলেছি কেন জানো? কারণ সোনালির সাথে আমার বিয়ে ঠিক করেছিল তোমার বাবা, কিন্তু সে তো পালিয়ে গেল। মনটা আমার ভেঙে গিয়েছিল তখন। সোনালির জন্য খুব কষ্ট হচ্ছিল ওই বুকে। বুকে হাত দিয়ে কান্নার অভিনয় করে কবির। ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল পরি। বলল, আসল রূপটা যখন প্রকাশ্যে এনেই ফেলেছেন তাহলে এত ভনিতা না করে সব বলে ফেলুন। ঠিকই বলেছ, তবে কি বলতো, সোনালি না বড্ড বোকা ছিল, তাই তো ধরা পড়ে গেল। তারপর কি হলো জানো পরি? রাখালকে ইচ্ছে মতো মারলো তোমার বাবা। বাবার গোলামরা, সাথে আমিও ছিলাম। আমার মনের মানুষকে আমার থেকে যে কেড়ে নিল, তাকে কিভাবে এমনি করে ছেড়ে দিই? সোনালীকে তোমার বাবাই নিজ হাতে গলা টিপে হত্যা করেছিল সেদিন। আমি আর নওশাদ হাত পা চেপে ধরেছিলাম শুধু। তারপর আমার আর নওশাদের উপর দায়িত্ব পড়ে সোনালীকে কবর দেওয়ার। রাখালকে জীবিত রাস্তার ধারে কদম গাছে বেঁধে রাখি। ওর তখনও জ্ঞান ছিল, তবে মারার ফলে নেতিয়ে পড়েছিল রাখাল। সোনালীকে ওর চোখের সামনে হত্যা করা হয়। ছেলেটা অনেকবার অনুরোধ করেছিল যেন সোনালীকে ছেড়ে দিই, তাহলে অনেক দূরে চলে যাবে, কখনো সোনালীর ছায়াও মারাবে না। কিন্তু এত ভালোবাসা তো সহ্য হলো না তোমার বাবার, তাই মেরে দিল। তবে মানতে হবে পরি, সোনালী অসম্ভব রূপবতী ছিল। রূপালীর থেকেও সোনালী বেশি সুন্দর ছিল। এমন সৌন্দর্য ডুব না দিলে কি হয় বলো? মরে যাওয়ার পর সোনালী যেন আরো আবেদনময়ী হয়ে উঠেছে। তাই আর লোভ সামলাতে পারলাম না। নিজের ইচ্ছা মিটিয়ে নিলাম সোনালীর থেকে, তাও রাখালের সামনেই। কিন্তু সে দেখা ছাড়া কিছুই করতে পারেনি, বেচারা রাখাল। তবে নওশাদ ও কিন্তু সেদিন সোনালীকে ছাড় দেয়নি। যাকে এত ভালোবাসলো তাকে না পাওয়ার বেদনায় সে পাগল হয়ে গেল রাখাল। তারপর রাখালকে পদ্মার উপরে রেখে এলাম, যাতে সবাই এটা জানতে পারে সোনালী রাখালের সাথে পালিয়ে গেছে। কিন্তু রাখাল পাগল প্রেমিক হয়ে মরা মেয়েটার টানে ফিরে এলো। তবে ওর চেহারা চেনার উপায় নেই, জঙ্গলে ভরে গেছে পুরো মুখ। কবির আর নওশাদ হাসছে, পরীর চোখ থেকে জল পড়ছে। ঠোঁট কামড়ে রাগ দমন করার চেষ্টা করছে সে। হাতের বাঁধন এই মুহূর্তে খোলা থাকলে সে এক্ষুনি দুটোকে শেষ করে দিত। পরক্ষণেই মনে পড়ল ওর পা দুটো তো খোলাই আছে, তাই সর্বশক্তি দিয়ে নওশাদের বুক বরাবর লাথি মারতেই চেয়ার থেকে সে পড়ে গেল। কিন্তু কবিরকে লাথি মারা ধরতেই কবির পরীর পা ধরে ফেলে এবং দড়ি দিয়ে পরীর পা দুটো বেঁধে ফেলে। নওশাদকে টেনে তুলে আবার চেয়ারে বসায়। পরী চিৎকার করে বলে, কাপুরুষের দল, একটি মেয়ের সাথে লড়াই করার জন্য এত মানুষ এনেছিস, ভয়ে তার হাত পা বেঁধে রেখেছিস, সাহস থাকলে হাত পা খুলে দে। রাগে ফুঁসছে পরি, জোরে জোরে শ্বাস প্রশ্বাসের উঠানামা করছে ওর। খুনের নেশা ধরে গেছে। নওশাদ চেয়ারে বসে বলল, শালির দম আছে, ইচ্ছে করছে সব ঝাল মিটিয়ে দিই। আমাদের জন্য বিপজ্জনক বলে জমিদার ওকে মারতে বলেছে। একটু পর কথা বলার মতো অবস্থায় থাকবে না। রাগটা নওশাদেরও বেড়ে গেছে, কিন্তু কবির ওকে থামিয়ে বলল, তুই থাম, পরীকে তো একটু পরেই পাওয়া যাবে। যদি পুরুষত্ব দেখাতে হয় তাহলে আমার হাত খুলে দেখা। কবির আদুরে স্বরে বলে, না, বাঘিনীটিকে সবসময় খাঁচায় বন্দি করে রাখতে হয়, না হলে যে আক্রমণ করে বসবে। তুমি জানো না বুঝি? মুখ ফিরিয়ে নিল পরি, ওর চোখ ভরা ঘৃণা। আজকে যদি পরি কোনো রকম বেঁচে ফেরে তাহলে ওদের একটাকেও ছাড়বে না, নিজের জীবনে যাই হোক। অন্তত দু চারটাকে শেষ করে শান্তি পাবে তো। কিন্তু এখান থেকে বাঁচবে কিভাবে পরি? মনে মনে সে প্রার্থনা করতে লাগলো, আল্লাহ যেন এই শয়তানের শাস্তি দিতে ওকে বাঁচিয়ে রাখে। কবির নিজের চেয়ারটাতে বসে পড়ল, পরীর দিকে তাকিয়ে বলতে লাগলো, এটুকুতেই উত্তেজিত হলে চলবে পরি? আরো অনেক কিছু শোনা বাকি তোমার। রূপালীর কথা তো এখনো বললামই না। কবির নিজের চেয়ারটা টেনে পরীর আরেকটু কাছে গিয়ে বসে। তারপর বলে, রূপালীর জন্যই তো তুমি সুশীলকে মেরেছিলে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সুশীলের হাতে রূপালীকে তোমার কাকা তুলে দিয়েছিল। তিনিই চিঠি পাঠিয়েছিলেন রূপালীর কাছে। তিনি খুব ভালো করে রূপালী আর সিরাজের সম্পর্কের কথা জানতেন, তাই সুশীলের সাথে চুক্তি করেই তিনি সব করেছিলেন। আর তারপর তোমার হাতে সব শেষ। আমরাই সুশীলের লাশটা গায়েব করেছিলাম। অন্দর থেকে যেহেতু মহিলাদের বের হওয়া নিষেধ, তাই তোমার দুই মা আর কাজের লোকেরা আমাদের চিনতো। কিন্তু তোমরা তিন বোন চিনতে না আমাদেরকে। তোমার কাকা
আখিরেরও হাত আছে এই কথাটা তুমি জানতে পারলে রূপালী আর আমার বিয়ের দিন, এবং সেদিনই তুমি তাকে আঘাত করে বসলে। মরতে মরতে সে বেঁচে গেলেও তোমার জহুরি নজর থেকে সে বাঁচল না। বারবার তুমি তাকে মারার পরিকল্পনা করলে, কিন্তু বারবারই ব্যর্থ হলে। সেজন্যই এখন তোমাকে বাঁচিয়ে রাখার যাবে না, মরতে তোমাকে হবেই। সাপকে যতই দুধ কলা খাওয়ানো হয় না কেন, ছোবল সে দিবেই। তোমার বাবা বেশ বুঝেছে, যদি তুমি কোনোদিন জানতে পারো যে সোনালীর মৃত্যুর কারণ তিনি, তাহলে তাকে মারতে তোমার দ্বিধাবোধ হবে না। এজন্য বারবার তোমাকে মারার পরিকল্পনা সে করেছে। আর বিন্দুকে কে মেরেছে সত্যি করে বলুন। এবার নওশাদ বলে উঠল, সে তো তোমাকে প্রথমেই বললাম, তোমার প্রিয় সম্পান মাঝি তোমার প্রিয় বিন্দুকে মেরেছে। আমি বিশ্বাস করি না। বিন্দুকে একজন নয়, অনেকগুলো লোক মেরেছে। আমি নিজে উপস্থিত ছিলাম সেদিন ওই জঙ্গলে। অনেক লোকের উপস্থিতি আমি সেদিন পেয়েছিলাম। নওশাদ হো হো করে হেসে উঠল। বিশ্রী সেই হাসি দেখে গা গুলি ওঠে পুরীর। হাত পা ছুটোছুটি করে বাঁধন ছিঁড়তে পারে না। চোখের সামনে যা দেখো তা কি সব সত্যি পুরি? তুমি হয়তো জানো না, ওই দিন বিন্দুর সাথে তোমাকেও মারার পরিকল্পনা ছিল। যাই হোক, শুরু থেকে বলি, না হলে তুমি কিছু বুঝতে পারবে না। কানাইকে মনে আছে তোমার? মনে করে বলো তো। হুম। বন্যার সময় আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। পুরীকে বাকিটা বলতে না দিয়ে নওশাদ বলে, আর তুমি তাকে ধরেছিলে। শুধু তাই নয়, কানাইকে চুরির সাজা থেকে বাঁচিয়েছিলে। কিন্তু পরী, এখানেও তুমি বোকার পরিচয় দিয়েছো। কানাই সেদিন চুরি করতে না, তোমাকে খুন করার জন্য গিয়েছিল। তোমার বাবা ওকে পাঠিয়েছিল, কিন্তু তুমি তাকে ধরে ফেললে, এবং তোমার বাবা বিচারের নাটক সাজালো। তারপর তুমি এসে কানাইকে বাঁচালে। আর কি বুদ্ধি তোমার! তোমার বুদ্ধির তারিফ করতে হয় পরী। এবার আসি সম্পানের কথায়। শুধুমাত্র তোমাকে মারার জন্য তোমার প্রাণপ্রিয় সখীর সাথে ভালোবাসার নাটক করেছে সম্পান। ওহ পরী, তোমাকে তো আসল কথা বলাই হয়নি। নওশাদ কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলল, শেখরকে সরিয়ে তোমাকে সায়রের হাতে তুলে দেওয়া হয়েছিল কেন জানো? শুধুমাত্র তোমাকে খুন করার জন্য। কিন্তু সায়ের যে ভীষণ ধূর্ত, সে তোমাকে হত্যার পরিবর্তে ভালোবেসে সংসার শুরু করে দিল।